কলকাতার দুর্গাপুজো 6 দিন বা 10 দিনের পুজো নয়, একটা শহর যে বছরে একবার নিজের সব নিয়ম ভেঙে দেয়। দুর্গাপুজোকে আমরা উৎসব বলি, কিন্তু বাস্তবে এটা একটা নিখুঁতভাবে চলা সিস্টেম, একটা সার্কেল যেটা থামলে সব থেমে যায়। আগে পুজোতে পলিটিক্যাল ব্যাকিং খুব একটা ছিল না। কিছু মানুষ যারা নিজেদের সর্বস্ব দিয়ে পুজো চালিয়ে যেতেন, জমি বাড়ি বিক্রি করে, গয়না নিজের বন্ধক রেখে তারা পুজো করতেন। যাদের আরেক নাম পুজো পাগল, তাদের উদ্দেশ্য একটাই, আনন্দ এবং প্রাণের থেকে পুজো। সেই প্রাণের পুজোতে আস্তে আস্তে পলিটিক্যাল নেতারা ঢুকতে শুরু করলো। পলিটিক্যাল নেতারা ভাবলো, আমি যদি একটা পুজো করতে পারি তাহলে আমার যে জনসংযোগ আছে, সেই আমার জনসংযোগ প্রচুর হবে। আর সেই লোভে ক্লাবের নামটা বাদ দিয়ে তখন সেই পুজোটা নেতার পুজো হয়ে গেল। তাতে দুর্গাপুজোয় একটাই লাভ হলো, তাতে অনেক টাকা ঢুকতে শুরু করলো। কলকাতাকে দখল করতে গেলে আগে দখল করতে হবে পুজো কমিটি। যার দখলে পুজো কমিটি, কলকাতার রাজনীতি তার। আগে তৃণমূলের সরকার প্রতিটি ক্লাবকে দুর্গাপুজোয় অনুদান চালু করেছিল, তাদের যে মাটিটা আছে শক্ত করার জন্য। কিন্তু সরকার পরিবর্তন হয়, পরিবর্তনের পর বিজেপিও তাদের এই বড় পুজোর দখল নিতে শুরু করেছে। বাদ যায়নি চোরবাগান, কেন্দুয়া থেকে টালা প্রত্যয়, সুরুচি থেকে শ্রীভূমি। এখন কলকাতার দুর্গাপুজো যেমন সরাসরি নেতাদের, কিছু আবার নেতাদের যে কাছের মানুষ আছে, যারা পরবর্তীকালে নেতা হওয়ার রাস্তায় রয়েছে, তাদের ট্রেনিং গ্রাউন্ড এই দুর্গাপুজো। তাই নেতা, কাউন্সিলর বা হবু নেতার যে ট্রেনিংয়ে রয়েছেন, তারা বর্তমান পুজোর অর্গানাইজার। হ্যাঁ, তাতে অবশ্যই ব্যতিক্রমী কিছু রয়েছে। ব্যতিক্রমী পুজো ছাড়া ম্যাক্সিমাম কলকাতার যে পুজো রয়েছে এই ফরম্যাটেই চলে। প্রথম স্তম্ভ, তিনি শুধু অর্গানাইজার নন, তিনি সিদ্ধান্ত নেন রিস্ক নেওয়া হবে কি না, এই পুজোটা আলাদা হবে না নিরাপদে থাকবে। একটা সই, একটা হ্যাঁ, আর পুজোর ভবিষ্যৎ বদলে যায়। দ্বিতীয় স্তম্ভ, শিল্পী, যারা কাগজে আঁকা একটা ভাবনাকে কাঠ, মাটি, টিন, লোহা এবং আলো দিয়ে বাস্তব করে তোলে। ভালো শিল্পী শুধুমাত্র সুন্দর বানান না, তারা দর্শকের নজরও কাড়েন, আর নজর মানেই সম্ভাবনা। তারপর আসে তৃতীয় স্তম্ভ, প্রাইজ আর ক্রাউড। প্রাইজ এখানে ট্রফি নয়, প্রাইজ মানে এখানে স্বীকৃতি, আর স্বীকৃতি মানেই মানুষের ঢল। হাঁটা পথ বদলায়, শহরের মানচিত্র বদলায়, একটা প্যান্ডেল হয়ে ওঠে কেন্দ্রবিন্দু। চতুর্থ স্তম্ভ, স্পন্সর। মানুষ যেখানে যায় অর্থ সেখানে আসে। ব্র্যান্ড আসে সংখ্যার টানে, ভিড়ের টানে তাদের বাজেট বাড়ে, স্কেল বাড়ে, স্বপ্ন আরও বড় হয়। আর এখানেই সার্কেলটা সম্পূর্ণ হয়। ভালো স্পন্সর এলে আবার আসে আরও বড় শিল্পী, আরও সাহসী ভাবনা, আরও ঝুঁকি। এইভাবেই ঘুরতে থাকে চক্র। ক্লাব, শিল্পী, প্রাইজ, মানুষের ঢল, স্পন্সর, বারবার, প্রতিবার। লক্ষ্মী পুজোতেই শুরু হয়ে যায় পরের পুজোর বুকিং। এই তৃতীয় স্তম্ভকে নিয়েই, মানে প্রাইজ নিয়ে অনেক টানাটানি চলতে থাকে। কলকাতার দুর্গাপুজোর সব থেকে বড় অ্যাওয়ার্ড এশিয়ান পেইন্ট শারদ সম্মান। পুজোকর্তা এবং শিল্পী দুজনেই এই পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। যারা পায় তারা তো খুবই খুশি, আর যারা পায় না তারা ব্লেম দেয় জাজমেন্ট বা ক্লাবকর্তা ও শিল্পীদের সাথে এজেন্সি ফিক্সিংয়ের। এবার খুব সহজে বুঝুন অ্যাকচুয়াল এজেন্সি কি। এশিয়ান পেইন্ট শারদ সম্মান একটি কর্পোরেট কোম্পানি শারদ সম্মান। তারা দুটো পার্টে দায়িত্ব দেয় দুটি এজেন্সিকে। একটি ক্রিয়েটিভ পার্টের জন্য ভারতের সব থেকে বড় ক্রিয়েটিভ এজেন্সি অগিলভি, আরেকটি শারদ সম্মানের পুরো ইভেন্টকে কলকাতায় অর্গানাইজ করার জন্য, যেটা এখন দেখেন ক্রিওক্রাফট। সমস্যা এই ধরনের ইভেন্ট ম্যানেজমেন্টকে নিয়ে। কলকাতায় অফিস সহজে ম্যানুপুলেট করতে পারা যায় বলে বিভিন্ন ক্লাবের যারা কর্তারা রয়েছেন তারা মনে করে। এই শারদ সম্মান প্রতি বছর 7টি কলকাতার দুর্গাপুজোর মধ্যে, প্রায় 400 মতন দুর্গাপুজো, 400 প্লাস এরকম কিছু দুর্গাপুজোর মধ্যে তারা মাত্র 7টি সেরা পুজোর অ্যাওয়ার্ড দেন। এবার কলকাতার দুর্গাপুজোর 7টি প্রাইজের মধ্যে 4টি ঢুকেছে চাঁদের হাটে। 40 বছরের এশিয়ান পেইন্টসের যে শারদ সম্মানের জার্নি, প্রায় 40টি প্রাইজ তাদের নামে। বড় নেতামন্ত্রীদের পুজো এই জায়গায় পেরে ওঠে না। আমরা আছি চাঁদের হাটে। চাঁদের হাট কি, কিভাবে তারা দিনের পর দিন লড়াই চালিয়ে যাচ্ছে, আর কোন কর্মকাণ্ডের সঙ্গে চাঁদের হাট যুক্ত,
আর সত্যিই কি কোনো এজেন্সি ফিট করেছে? সব কিছু জানার জন্য জৈত্রী টিভির এই এপিসোডে আমি সোমনাথ সারা দিন থাকবো আর জানবো সমস্ত প্রশ্নের উত্তর। আমার নামটা বেহালাতে বেশ লোকজন জানে, তো আমাকে আলটিমেটলি সবাই ঘিরে ধরলো। তখন আমি বললাম ঠিক আছে, কোনো জায়গা নেই, আমি একটা ৮০,০০০ টাকা খরচ করে সেই সময় একটা স্টুডিও বানালাম ৩ তলায়। এই স্টুডিও বানিয়ে ছবি আঁকা, আর সেখানেই সব আড্ডা বসা চলা, এইটা শুরু হলো। যেটা হচ্ছে বকুলতলার বাড়ি। বকুলতলার বাড়িতে। আর পুরো ৩ তলাটাই হচ্ছে স্টুডিও, বাচ্চাদের জন্য করে দিয়েছিলেন? না, ওপরটা শুধু উপরটা? ওপরটা তার বাচ্চারা শিখতো, আর সন্ধে হলে এরা ভিড় করতো। ওইখানে একটা চাতাল আছে। আচ্ছা। এই চাতালের গল্প, সেখানে বসতো। রাত, এদিকে রাত হয়ে যাচ্ছে, 12টা 1টা বেজে যাচ্ছে, কেউ যাচ্ছে না। তো আমি বললাম ডাল চাল মিশিয়ে রেঁধে দাও। পাপড়িও আমাকে খুব হেল্প করতো। আমরা সবাই খেলাম, ফলে আরও 2টো 3টে পর্যন্ত আলোচনা চলতো। এই আলোচনার মূল বিষয় ছিল যে শিল্পের সামাজিকরণ। আমরা শুনেছি ঘরে ঘরে শিল্প, যামিনী রায়ের যেমন শুনেছি, কিন্তু এটার মূল বিষয় হচ্ছে যে সমাজ ব্যবস্থাটাই এমন, তার মধ্যে শিল্প নেই। এই শিল্পকে তার মধ্যে ঢোকাতে পারলে এই নান্দনিক ভাবনা কিন্তু মানুষকে অনেক উন্নত মনের মানুষ তৈরি করবে। সুতরাং এই অঞ্চলে জায়গা খুঁজো। তখন খুঁজতে খুঁজতে প্রথমে ছিল যে ড্যামলার পাশে, সেগুলো ভীষণ দাম। ভব এখানেই বাড়ি ছিল ভবতে। আমার মাথায় ছিল এই শহরকেন্দ্রিক শিল্প চর্চা, বিশেষ করে গ্যালারি আর্ট মুভমেন্ট, এটা যেমন আছে, আমরা যদি তার চারপাশের মফস্বলগুলো, এটা গান নয়, এটা মফস্বল, অর্থাৎ মফস্বলে যদি আমরা শিল্পটাকে নিয়ে যেতে পারি, তাহলে এটার ব্যাপ্তি আরও বেড়ে যাবে। কেউ কেউ গ্রামের দিকে থাকে, তারা থাকবে। এখান থেকেই আমার এক ছাত্র আছে, প্রায় 250 স্টুডেন্ট, এখান থেকে অন্তত
7-8 কিলোমিটার যেতে হবে। সেটা বাগপোতা, ওখানেই ওর বাড়ি, ও ওখানে স্কুল চালায়। তো এই করে করে ছেলেরা যারা থেকে গেল, এখানে একটা বিষয় আছে, আমরা যারা থেকে গেলাম তারা সবাই মাইগ্রেটেড, বাংলাদেশ থেকে এসে। এইটা একটা হয় কি যে উচ্চশিক্ষিত, নিম্ন শিক্ষিত, মাইগ্রেটেড, এরকম একটা ব্যাপার আছে। তো অর্থাৎ 3টে ভাগে মানুষকে ভাগ করা হয়, উচ্চ, মধ্য, নিম্ন। তো দেখা গেছে এই মধ্য আর নিম্নবিত্ত মানুষজনই এই কাজ সাথে এসছে। এভাবে এই অঞ্চলে এটা করা হবে। তখন কি হলো যে আমরা প্রথমে নাম দিলাম এনভায়রনমেন্টাল আর্ট, টু ক্রিয়েট এনভায়রনমেন্ট অ্যাবাউট আর্ট ইন আওয়ার লোকালিটি। সেই সামাজিকরণের প্রসঙ্গ, তার একটা নামকরণ হলো এনভায়রনমেন্টাল আর্ট। সেইটা নিয়ে তো খুব হলো। আমরা গ্রামে গ্রামে সমস্ত প্যানেল বানিয়ে, রিক্সা করে নিয়ে, ছবি কাঁধে করে নিয়ে গ্রামে গ্রামে এক্সিবিশন করতাম। প্রচুর এক্সিবিশন করেছি সেই সময়। আমি অন্তত 7-8 বছর টানা। মানে গ্রামের মানুষদেরকে শিল্প দেখাচ্ছে না? মানে এই অঞ্চলের এমন মানুষ জানে না চাঁদরহাট কি এবং কারা কারা সেখানকার। এইটা সেটা তুমি ধরো ব্যানার্জি হাট থেকে আরম্ভ করে এইদিকে ঠাকুরপুকুর, শিলপাড়া হয়ে চৌরাস্তা দিয়ে এই যে বৃত্তটা, এই বৃত্তটা, এইটাতে আমাদের আমি একটা এদের সামনে আইডিয়া তৈরি করেছিলাম। এর একটা কেন্দ্রবিন্দু তৈরি করতে হবে। একটা কেন্দ্র না থাকলে তার বৃত্তটাকে ধরা যায় না। কেন বৃত্তটা চাই? বৃত্তটা হচ্ছে চাষবাস করা। যেমন জমিতে চাষবাস হয়, আমরা সবাই মন চাষা হয়ে যাব। মানুষের মন তাকে করে শিল্প হবে তার ওপর। তাই এই টোটাল 4 মাইলস এরিয়াটা হলো একটা ক্যানভাস। ক্যানভাসটা কাদের? আমার নয়, আমাদের সবার। আমরা সবাই যদি এখানে স্কেচ করে টেচ করেই তো শিখে টেকে গেছি। তো এই এরিয়াটাতে আমরা এই শিল্প ভাবনা, শিল্প পরিশ্রম করব এবং দীর্ঘদিন ধরে সেটা করছি। এবং আমাদের এই নিয়ে 7-8টা প্রজেক্ট আছে। পড়শি বলে একটা পোশাক আছে, সরসোনা, এই অঞ্চলটার নাম সরসোনা থেকে জানা বলে একটা প্রজেক্ট আছে। আর তার সাথে এই পুজোর ভাবনা। পুজোর ভাবনাটা আমাকে ঠিক ধরায়, অমর একটা স্কুল চালাতো শিলপাড়ায়। তো ওই শিলপাড়ায় অমর আমার সাথে যোগাযোগ রাখতো, কারণ ও আমার জুনিয়র হয়। কলেজ থেকে আমরা যাবে বেরিয়ে যাবে, সেবার ও ঢুকেছে। তখন রাত্রি বেলার ছেলে, তাই যোগাযোগ আছে। চেনা পরিচয় আগের থেকে ছিল? ছিল। তো অমরকে বলো যে এই যে পুজোটাকে বড় করা যায় কি করে। আমরা যে ক্লাবে ক্লাবে গিয়ে যদি বলি, যখন এক্সিবিশন করলাম তারা জায়গা দিচ্ছে, তাহলে আমরা তো এটাও বলতে পারি যে পুজোটা আমরা বদলে দিতে পারি। তো সরাসরি খুব প্রাথমিকভাবে শুরু হলো। ওই চৌরাস্তার পাশেই একটা ক্লাব ছিল, মানে এই বেহালার মধ্যে। আর একটা ক্লাব তো তুমি জানোই, বরিশা ক্লাব। তো সেখানে আমরা প্রথম পুজো করি। ও শিলপাড়ার মোড়ে একটা ক্লাবে পুজো করে। তখন থেকে এশিয়ান পেন্টস শুরু হয়েছিল এবং অমর প্রথম এশিয়ান পেন্টস পেল পুজো করে। ওইটা বিকাশবাবু প্রাইজ দিতে এসেছিল, আমার এখনো মনে আছে। ঠিক আছে, তখন আপনি পুজোতে আসেননি? না, আমি তখনও করছেন? তার পরের বছরই আমরা পুজো করেছি, সেটাও ওই শিলপাড়াতে। এই করে করে আস্তে আস্তে ভবকের এখানকার সবচেয়ে বড় ক্লাব হচ্ছে বরিশা ক্লাব। ওরা কি হলো, এক হয়ে গেল। ওদের 2টো ক্লাব ছিল। তখন ওই ভবকে ওরা ডেকে নিল। এই কাঠপুতলি যে হয়েছিল, সেইটা প্রথম ভবর কাজ ওখানে। সে দারুণ, এশিয়ান পেন্টস পেয়েছে, হইচই ইত্যাদি। তারপর 2010-এ আমি একটা পুজো করি। সেটা হচ্ছে ওই সেই বৃষ্টি কলসি সাজিয়ে টাজিয়ে, মনে আছে? সেই ওপরে মেঘ করে সেটা হয়। তো আমার এসেছিল দল ছোটদের নিয়ে কাজ করব। প্রদীপ তখন আমার সাথে কাজ করতো, আরও অনেক ছেলে মেয়ে তারা শিখতো। তো অদ্ভুতভাবে ওরা কিছু টাকা পয়সা পেতো, আর আমরা কী করতাম, আমার পুজো যেটা হবে সেটা দলের কাজে লাগবে। অন্তত 50% সবাই দিলে আমরা এটা হচ্ছে দলের সবাই মিলে করেছে। তখন ভবু দিয়েছে, সবাই দিয়েছে। এই করে করে এমন কথা ছিল যে এখানে 12টা পিলার আছে, একতলা হয়েছে। এই 12টা পিলারকে একজনকে 12 জনকে 12টা পিলারের দাম দিতে হবে। বাহ! তো এই করে এই পিলারগুলো গড়ে উঠেছে। এই যে একটা বন্ডিং নিজেদের মধ্যে, আর এই দীর্ঘদিন একসাথে থাকা, এরাই আমার ছাত্র বলি না, আমি ছাত্র বন্ধু বলতাম। ছাত্র বললে না একটু ছোট করা হয়। তো ছাত্র বন্ধু মিলে এখন বলি না আমি নয় আমরা, সোজা কথা, আমরা সবাই মিলে এই দলের এই বিল্ডিং তৈরি করেছি। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল সমস্ত করেছে।
এইটাকে উঁচু করে টোরে ইত্যাদি। এবং এটার ডেভেলপমেন্টের প্রশ্নে আমরা শান্তিনিকেতনে একটা বড় জমি প্রায় 2 বিঘের কাছাকাছি জমি কিনেছি। সেইখানে আমরা আবার চাঁদহাটের একটা এক্সটেনশন প্রোগ্রামের জন্য সেটা অন প্রসেস, মাটি টাটি পড়েছে, বেড়া টেড়া দিয়ে ঢেকে রাখা আছে। এই হচ্ছে চাঁদের হাট। চাঁদের হাটে এরকম হয়নি কোনো বছর এশিয়ান পেন্টস ঢোকেনি। ঠিক। এইটা একটা হিসাব, মানে এই যে আমরা 2000 থেকে এই পুজো শুরু করেছি সেটা কিন্তু থেমে থাকেনি, সব হিসেব করলে 50-50 বেরিয়ে গেছে। এখন এইটা মানুষ বুঝতে পেরেছে যে চাঁদের হাটের ছেলেমেয়েরা যে কী কাজটা করে তার মধ্যে কিছু ঘটবে, ফলে যারা ক্লাব সংগঠন তারা এদের লাইক করে। সুতরাং এইভাবে ভবকে তো তুলনাই হয় না, প্রদীপ এত তার থেকে অনেক ছোট, সেও কাঁপিয়ে দিচ্ছে। এতে সব অন্যান্য লোকেদের সন্দেহ হয়েছে যে কি চাঁদের হাটের 5-6টা পুজো তার মধ্যে 4টেই চলে গেল। সেটাই তার মানে কি একদিন ভেতরে এদের কিছু একটা আছে টাছে। হ্যাঁ, মানে এরকম নানান বাঙালি তো একটু বাঙালিদের বেশি হচ্ছে যে এ করা, কিন্তু এটা যে আমাদের কোনো ব্যাপারই নয়, আমাদের যোগ্যতা দিয়েই আমরা এটা করেছি। এইটা বুঝতে গেলে চাঁদের হাটে আসতে হবে। ঠিক। এবং তাঁত শিল্পীদের সাথে কথা বলতে হবে, তখন বোঝা যাবে যে হোয়াট ইজ চাঁদের হাট, মানে তাদের জীবনযাপনটাও বুঝতে হবে যে কি হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের যারা মেম্বাররা রয়েছে, আমি যদি ভবদার বলি, আপনারটা ওখানে রুম রয়েছে, আপনি এখানেই থাকেন, ভবদার এখানে থাকেন, প্রদীপদা এখানে, মানে সবাই এখানে থাকছে একসাথে। পিন্টু ওই ভেতরে আছে। আমাদের এটা ছিল ওই যে পাড়ার ভেতরের মধ্যেই চাঁদের হাট, তার ফলে যেদিকে যাবে চাঁদের হাটে সে মিলবে। আচ্ছা, ওদের সঙ্গে আলাপ করানো হয়নি? হ্যাঁ হ্যাঁ বলুন। ওরা সবাই আমাদের দুর্গাপুজোর সঙ্গে, কিন্তু শুধু দুর্গাপুজো না, এই যে মল্লিকা আছে, ঠিক। ভগৎ বউ, মল্লিকাও এক্সিবিশন করে বিভিন্ন সেলাই সূচিকর্ম, তার সঙ্গে কিন্তু এরা জড়িত। ঠিক, মানে ওনারা যে সুপার ট্যালেন্টেড, হ্যাঁ, একবার দেখানো হয় ঝট করে নেয়, মানে যেটুকু দেখাতেও হয় না, হয় না, দেখলেই হয়। সেটাই। আমার কাছে যদি ছোট্ট এক ফালি জমি থাকে, আমি কেন আমার নিজের চাষটুকু করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তো সেই থেকেই করোনার সময় আমি প্রায় 5টা প্লট, এখানে কি হয় খুব ছোট ছোট ল্যান্ড তো, 1 কাঠা 2 কাঠা করে খুব একটা, এবং সেই অনেক ল্যান্ড আছে, ভ্যাকেন্ট ল্যান্ড আছে, যেগুলো কি হয় মানুষের স্বাভাবিক প্রবৃত্তি থাকে না যে আমার বাড়িটা পরিষ্কার রাখবো, পাশের যে জমিটা খালি জমিটা আছে ওটা হচ্ছে ডাস্টবিন। মানে ওটা আমি আমার যা বাড়তি জিনিস হবে প্লাস্টিক থেকে সমস্ত ওখানে ডাম্প করব। তো এখানে আশেপাশে প্রায় 5টা প্লটে আমি করোনার সময় পরিষ্কার করি। সেটা কিন্তু আমার নিজেদের জমি নয়, অন্যের জমি, ছোট পাঁচিল দেওয়া আছে, ঘেরা আছে। তো এবার সবাইকে নিয়ে চেষ্টা করলাম যে পরিষ্কার করে যে একটু কুপিয়ে শাকের বীজ ছড়ানো বা একটু সবজি লাগানো। তো করতে প্রথম 2 বছর টানা ওই যে সবজি হয়েছে, সেই সবজি আশেপাশে 40টা বাড়িতে আমি দিয়েছি। তো যখন দিতে গেছি তখন শুধু এই একটা কথাই, যে আপনার পাশে যে খালি জমিটা আছে, আপনি নোংরা না করে, প্লাস্টিক না ফেলে, আপনি যদি একটু করে, বেশি কিছু পরিচর্যা করতে হবে না, একটু দানা ছড়ান, একটু জল দিন, একটু ভালোবাসুন, দেখবেন ও আপনাকে অনেক কিছু ফেরত দেবে, এবং আপনি নিজেও খেতে পারবেন এবং আপনার পাশের বাড়ির লোককেও দিতে পারবেন। তো 2 বছর কেউ সেই রকমভাবে আগ্রহ দেখায়নি। 2 বছর বাদে আমি যখন ওই 5টা ল্যান্ডে যখন আবার কাজ করতে শুরু করি, যে বীজ ছড়াবো একটু, তখন দুজন আমাকে বলেছে, দিদি আমরা করবো এবার, তার পাশের বাড়ি। আমি বললাম এটাই তো আমি চাইছিলাম যে তোমরা করো। তো মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষ অনেক বেশি গা সওয়া হয়ে গেছে। হ্যাঁ, যা চলছে সেটাকে হতে দিচ্ছে, মানুষ সেটাকে কাউন্টার করছে না। যদি কাউন্টার করে তাহলে কিন্তু নিজের মধ্যেই প্রশ্ন জাগবে যে আমি কি যেটা করছি সেটা কি ঠিক করছি আমি। হ্যাঁ, তো এই প্রশ্নগুলোই মানুষের মধ্যে আর জাগে না। তো এই অ্যাওয়ারনেসগুলো, ছোটো জায়গাগুলো, এবার আপনি বলতে পারবেন এখানে তাহলে আর্টের কোন জায়গা, আর্টিস্ট হিসেবে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, এবং আমাকে অনেকেই প্রশ্ন করে।
আপনার জীবনকে বাদ দিয়ে কি আর্ট? আর আর্টের আপনার জীবনকে বাদ দিয়ে তো আর্ট নয়, তাই কি? হ্যাঁ, তো আমাদের যাপনের মধ্যেই আর্ট লুকিয়ে আছে। এই যে আপনি সচেতন হচ্ছেন, আপনার মনে প্রশ্ন জাগছে, এটাই তো আর্টের সবচেয়ে মহামূল্যবান একটা, যে আর্ট সবসময় একটা কোশ্চেন অ্যারাইজ করে। হ্যাঁ, আপনার কাজের মাধ্যমে, আপনার কাজ থেকে যদি আমার মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে আপনি সাকসেসফুল আর্টিস্ট হিসেবে। হ্যাঁ, না 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 না, নয়, আমি পারফরমেন্সের মাধ্যমে আমার এটাকে প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমি আমার ড্রয়িংয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি, আমার ইনস্টলেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, আমার ফটোগ্রাফির মাধ্যমে আমি প্রকাশ করতে পারি। মিডিয়াম যা খুশি হতে পারে, কিন্তু সেই মিডিয়ামটা কি, হ্যাঁ, সেই মিডিয়াম কি প্রশ্ন জাগাচ্ছে? হ্যাঁ, সেইটা হচ্ছে আমার কাছে আর্টের সবচেয়ে বড় সংজ্ঞা, ওটাই আমার কাছে আর্ট। আমরা কথা বললাম এতক্ষণ পর্যন্ত মল্লিকা দাসের সাথে। দাস সুতার। দেখুন, আমি কিন্তু বলিনি একবারও। আমি এই জন্যই বলছি না, যেহেতু মল্লিকা দাস এমন একজন মানুষ যার নিজস্ব একজন পরিচিতি রয়েছে। আমার ভয় হচ্ছিল যে সুতার কথাটা আনবো কিনা, যাতে এরকম না হয় না 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 না, সুতারের স্ত্রী হিসেবে আমি দেখে দিলাম। না না, আমি ঠিক করেছি কাজ? ঠিক আছে। আমাদের সিরামিক্স ডিপার্টমেন্ট, এখানে সিরামিক্স ডিপার্টমেন্ট আছে। রোদন বলে ভগর ভাই, হ্যাঁ, ভগর, সে সিরামিক্স এটা বলেছে। আচ্ছা। সোমনাথ, ওই আবার একটা গান শোনাবো। নিশ্চয়ই, আজকে গ্রুপে শুনবো সব। চাঁদের সাথে রাইতের পীর, ফুলের সাথে ফল, পেন্ট দেখি মাটির কোলে, পেন্ট দেখি মাটির কোলে, আকাশ বুকে জল, পেন্ট দেখি গাছের ছায়ায়, চাঁদনি রাতে পথে বাঁধে পথারায়, পথিক যখন দিন রাতে ছবি আঁকে, দিন রাতে ছবি আঁকে। মাটির প্রেমী যে দেখেছে সেই তো আসল প্রেমী, হলে আধার বুঝতে পারবি, হলে আধার বুঝতে পারবি, প্রেম যে অন্তর্যামী। প্রেম তো দেখি গাছের ছায়ায়, চাঁদনি রাতে পথের বাঁকে, পথারায় পথের পাগল, দিন রাত্রি ছবি আঁকে, দিন রাত্রি ছবি আঁকে। মাটি জীবন, মাটি মরণ, মাটি চাষার ভাষা, মাটি জীবন, মাটি মরণ, মাটি চাষার ভাষা। মাটি জীবন, মাটি মরণ, মাটি চাষার ভাষা। কাঁচা মাটি পাকা হইয়া, কাঁচা মাটি পাকা হইয়া, ভাষার হিন্দু বন্ধে মাতৃভাষা। চাঁদের সাথে রাইতের পীর, ফুলের সাথে ফল, চাঁদের সাথে রাইতের পীর, ফুলের সাথে ফল, তো
দেখি মাটির কোলে, প্রেম তো দেখি মাটির কোলে, আকাশ বুকে জল। প্রেম তো দেখি গাছে ছায়ায়, চাঁদনি রাতের পথের বাঁকে, পথহারায় এক পথিক যখন দিন রাত্রি ছবি আঁকে, দিন রাত্রি ছবি আঁকে, দিন রাত্রি ছবি আঁকে। আচ্ছা এই গানটা কার লেখা আর কার সুর দেওয়া? গানটা আমার সুর দেওয়া, লাস্ট টাইম যেটা ও আবার জুড়েছে, ও জুড়েছে এটা? আচ্ছা, ও এটা জুড়ে ওর মতো করে গায়। ওর নামটা জানতে পারি? ওর নাম নিখিল। নিখিল কি মানে গান নিয়েই আছে, মিউজিক নিয়ে? নিখিল গৌরী নিয়ে কাজ করেছিলাম। আচ্ছা আচ্ছা মাটির আচ্ছা, গৌরবেড়িয়া যে আছে সেও কি জান্দারাটের মেম্বার? হ্যাঁ ওই তো নাকি। আচ্ছা, বুঝতে পেরেছি এবার। মানে তাহলে মানে বাকিদের যে চিন্তার কারণ এবার বুঝতে পারছি। নমস্কার। হ্যাঁ মানে এটা আমার সারপ্রাইজ লেগেছে। আমরা আরেকটা গান শুনতে পারি নিজের লেখা? একই মায়ের পেটে জন্ম, কেন টক ঝাল মিষ্টি, একই মাটির রসের স্বাদে কেমনে তো হলো সৃষ্টি, একই মায়ের পেটে জন্ম। ওই যে ছোট লঙ্কা গাছে ওই যে ছোট লঙ্কা গাছে দেখো কত লঙ্কা ঝোলে, হলুদ সবুজ লাল রঙেতে, হলুদ সবুজ লাল রঙেতে জীব জ্বলে যায় তারি ঝালে। একই মায়ের পেটে জন্ম, সব ঝাল মিষ্টি, একই মাটির রসের স্বাদে কেমনে হলো সৃষ্টি, একই মায়ের পেটে জন্ম। সেই মাটিতে আপুতে সেই মাটিতে আপুতে লম্বা লম্বা রশ্মি, দাঁত দিয়ে তারে ছিলে খেলে, দাঁত দিয়ে তারে ছিলে খেলে মুখ হয়ে যায় শুধুই মিষ্টি, একই মায়ের পেটে জন্ম, কেন টক ঝাল মিষ্টি, একই মাটির রসের স্বাদে কেমনে তো হলো সৃষ্টি, একই মায়ের পেটে জন্ম, একই মায়ের পেটে জন্ম, একই মায়ের পেটে জন্ম। অথচ মাটির নেই কোষা, নেই কোষোয়াদ দাদি কটে, কোন জাদুতে বদলে যায় সে, কোন জাদুতে বদলে যায় সে টক ঝাল আর মিষ্টি রসে, একই মায়ের পেটে জন্ম, কেন টক ঝাল মিষ্টি, একই মাটির রসের স্বাদে কেমনে তো হলো সৃষ্টি, একই মায়ের পেটে জন্ম, একই মায়ের পেটে জন্ম, একই মায়ের পেটে জন্ম। তোমাদের এরকম 200 গান নিজের লেখা আছে, সুর করা আছে। একটা বই বেরোচ্ছে শুনলাম, একটা বই লেখা। আমি বলছি এই গানটার মানে কি আছে, যেটা একটা লাইন? মাটিতে এই যে যা ফেলবে, যা পড়বে, ঝাল টক ঝাল মিষ্টি তৈরি হচ্ছে, কিন্তু মাটির কোনো নিজস্ব কোনো স্বাদ নেই। মাটির কোনো স্বাদ নেই। ওর জন্য শেষ লাইনে বলা হয় মাটির কোনো স্বাদ নেই। এইটা এই মাটিতেই যখন কিছু সৃষ্টি হচ্ছে, সৃষ্টি সেটা হচ্ছে। টক ঝাল মিষ্টি বিভিন্ন স্বাদে কিভাবে হচ্ছে হ্যাঁ। ম্যাজিক আর কি, সেটাই প্রশ্ন গানের মধ্যে বলা হচ্ছে। আমি বাবুদাকে বলবো, আমি সারাদিন আজকে তরুণদার সাথে ছিলাম, আমি তরুণদার কাছ থেকে আমি সবার নিয়ে শুনলাম এই চাঁদের হাট সৃষ্টির, তরুণদার নিজের জীবন। আমি চাইবো যে এই পুরোটাই কি চাঁদের হাটের টিম? অলমোস্ট আরো আছে, আরো প্রচুর আরও প্রচুর আছে।
মানে এই ছাড়া মানে আরো টেনশনওয়ালা কোনো চাঁদের হাটের লোক আছে নাকি যেটা আমরা দেখতে পাচ্ছি না? দেখো মানে আমি জানি না মানে তুমি কোন জায়গা থেকে কথাটা বলছো। একটা কথাই বলছি, সেটা হচ্ছে যে চাঁদের হাট যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে চাঁদের হাট প্র্যাকটিসে বিশ্বাস করে, Practice-এ। চর্চায় বিশ্বাস করে, সাধনায় বিশ্বাস করে। ঠিক। আর সেটা তো বুঝতে পারছো, আর চাঁদের হাট কোনো সো কল্ড অর্গানাইজেশন নয় কিন্তু, যে অল অফ আ সাডেন সবাই ঠিক করলো চলো এসে আমরা একটা দল বাঁধি, গ্রুপবাজি করি, এটা নয়। চাঁদের হাট ইটস এ লেগাসি, চাঁদের হাট ইটস এ ফিলোসফি, এটা একটা দর্শন, এটা আজকের ব্যাপার নয়। 30 বছর আজকে চাঁদের হাটের যেটুকু তুমি যে ডিরেকশনেই বলো না কেন, যেটুকু তুমি দেখতে পাচ্ছ আমাদের মধ্যে ইউনিটি বলো, আমাদের মধ্যে অন্য জায়গা থেকে আমাদের যে শিল্প চর্চা এবং তার যে প্রকাশ বা কিছুটা দুর্গাপুজো তো আছেই তার সঙ্গে, সেগুলো কিন্তু একটা চর্চার ফসল, সেটা রাতারাতি হয়নি এবং সেটাই 30 বছরের একটা বিরাট চর্চা সাধনার অংশ কিন্তু সেটা। তো আমরা তাতে বিশ্বাস করি, আমরা কিন্তু মানে আমাদের দিকে কেউ ভয় পাবে এটা আমরা ভাবিও না, আমাদের ভালোবাসবে এটাই ভেবেছিলাম, কিন্তু মানুষ কোথাও কোথাও মানে কোথাও একটা মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাচ্ছে আর কি। এখন পর্যন্ত আমার কানে আসেনি যে যারা আমি ফেসবুকে কিছু কিছু পুজো নিয়ে দেখেছি, কিন্তু চাঁদের হাট নিয়ে বিমত এটা কেউ নয়, কেউ নয়, এটা প্রশংসিতই হয়েছে সেটাই প্রত্যেকে, সবার একেবারে। আর যারা জানে না হয়তো তারাই তারা তো শুনেছে, শুনেছে। সাথে সাথে চলে আসছে, স্টুডেন্টদের মধ্যেও আছে, আর্টিস্টদের মধ্যেও আছে। আর্টিস্টরা মানে কলকাতার আর্টিস্টরা যারা কেউ এমন বাকি নেই, যোগেন্দ্রাও এখানে এসছে, বললাম তো সুভাদাও এসছে, তো গণেশ আলুই এসছে, তো এইখানে এই জায়গাটা আমাদের আছে। ঠিক। কাজে এটাকে খুব খারাপ কাজ এরকম কেউ বলতে পারবে না, মানে সেরকম জায়গাও নয়। সেটাই। এই ভালো লাগাটা এখানে অদ্ভুতভাবে মিশে আছে এবং আমাদের কাজের যে স্ট্যান্ডার্ড সেটাও আদার্সরা ইন ক্যালকাটা বা ইন্ডিয়া যদি রেসপেক্টে ধরো, আমাদের প্রত্যেকের কাজের স্ট্যান্ডার্ড খুব ভালো। ঠিক। মানে কাজের দিক থেকে, যাপনের দিক থেকে, সভ্যতা যাই বলো, এসব কুচিন্তা কুভাবনার লোক আমরা কেউ নয়। এখানে সব কিছু হচ্ছে একটা শ্বাস, ওই যে বিশ্বাস আর গভীরভাবে শ্বাস, এই শ্বাসে আসে চাঁদের হাট গড়ে উঠেছে প্রত্যেকের ঐকান্তিক চেষ্টায়। মানে একটা ইউনিক ফ্যামিলি, যেখানে আমরা ফ্যামিলি মানে মা বাবা কাকা জ্যাঠা ভাবি, হ্যাঁ। এটা একটা এমন একটা ইউনিক ফ্যামিলি যেটা একদম, ক্রিয়েট একদম, করা একটা হয়েছে শিল্পের family। আর অন্যরকম বন না। হ্যাঁ, একদম অন্যরকম। শুধু তাই না সোমনাথ, এটা মানে 30 বছরের উপর সময়, মানে বিরল একটা ব্যাপার না। 30 বছরের উপরের সময়, নট মানে সেটা আমরা নিজেরাও মাঝে মাঝে এখন ঘাবড়ে যাই, জানো তো, হ্যাঁ, যে যে এটা আমরা কিভাবে একসাথে রয়ে গেলাম। এইরকম একটা অদ্ভুত সময়, দুজন মানুষ একসাথে থাকতে পারে না, ঝামেলা হয় না সেখানে। দেখো ওইটা ঝামেলা নয়, ওটার তো একটা ওর নিজস্ব মানে অনেক রকমের কনফ্লিক্ট হয়, কিন্তু হ্যাঁ। ধরো সেটা হওয়া স্বাভাবিক, কিন্তু যে আমাদের যে মূল যে জায়গাটা, সেখানে আমরা এত মানে সিরিয়াস, সেই জায়গাটাতে এত বদ্ধপরিকর যে আমরা জানি যে দ্য হাইয়েস্ট লেভেল অফ আর্ট হচ্ছে টু লিভ টুগেদার, এইটা হচ্ছে মেন উদ্দেশ্য, একসঙ্গে থাকা। এইটাকে আমরা ডিসপ্লে করি না, এটা কিন্তু সবাই মানে। হয়তো আমার সাথে খুব প্রাথমিকভাবে একটা মতের মানে অমিল হতে পারে, সেটা কর্মের দিক থেকে, মানে কাজের এই আটটা ভালো লাগছে না বা এটা হচ্ছে না, এটা হতে পারে। মানে এটা তো স্বাস্থ্যকর, এটা স্বাস্থ্যকর, করতেই হবে। এটা কখনো আমাদের মূল জায়গাকে, কখনো কোরের জায়গাতে কখনো করতে পারবে না তুমি। একেবারেই মানে আমরা এই জিনিসটাকেই মাথায় রেখে সবসময় যাই করি না কেন, আমি একটা কিছু করলে হয়তো ও পাশে আছে, ওর কিছু করলে আমি পাশে আছি, এরকম করেই হয়তো একটা কিছু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু অনেক রকম অনেক মানে আগেকার মতো সেই মানে এসে নেই, মানে প্রতিবন্ধকতাটা ওরকম নয়, এখন আমরা অনেক কিছু করতে পারি, ইন্ডিভিজুয়ালি করা যায়, কিন্তু যে সময়টা আমরা দলবদ্ধ হয়েছি, জোটবদ্ধ হয়েছি, সেটা অন্য সেটা শুধু আমাদের নিজস্ব মানে মানসিক গঠনেও সাহায্য করেছে। আজকে যে ছেলেমেয়েদের স্কুলে শেখানো হয় না যে তুমি তোমার বন্ধুর সঙ্গে তুমি কী ধরনের ব্যবহার করবে, কিভাবে, এটা একটা শিক্ষার পাঠ হয়ে যাচ্ছে, কি ভয়ঙ্কর ভাবো। আর এটা আমাদের আগে সমাজ শিক্ষার অংশ ছিল, এটা স্কুলে শেখাতে হতো না, ঘরেই শেখানো হতো যে তুমি শেয়ার করো নিজেকে, মানে সেটা মানে অবজেক্টিভ জায়গা থেকে এবং তার বাইরেও। তো আমরা এই যে একসাথে করে বড় হয়েছি, বা এই যে শেয়ারিংয়ের যে জায়গাটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, বা ছাড়ার জায়গা, তোমাদের সবসময় বলতো যে তুমি কতটা নিচ্ছ এটা ইম্পর্টেন্ট না, কতটা দিতে পারছো, কতটা ছাড়তে পারছো, ঠিক আছে আমি ছেড়ে দিলাম, সেটাই তোমাকে ওই জায়গায় নিয়ে যাবে। এগুলো আমাদের
রিয়েল সেন্সে এগুলো শুধু মানে শুধু মুখের কথাতেই থেমে থাকেনি, এগুলো আমরা রিয়েলি আমরা বাস্তবে আমরা করেছি। এখন তুমি কাজ করেছিলে হচ্ছে গৌরবেড়িয়া, গৌরীবেড়িয়া গৌরবেড়িয়া, ওটা কি ইন্ডিভিজুয়াল পুরোটাই? ইন্ডিভিজুয়াল। পুরোটাই আমি 2 বছর ধরে ইন্ডিভিজুয়াল কাজ করছি। তার আগে আমি 2015 সাল অবধি তরুণদার সাথেই কাজ করেছি, লাস্ট বরিশা ক্লাব। লাস্ট বরিশা ক্লাবে। হ্যাঁ। তারপরে কি ভবদা বা অন্য কারোর না, সাথে না, ট্রেনিং ছিল? ভবদার সাথে 1 বছর কাজ করেছিলাম, সেটা সম্ভবত 2009-এই হবে। ওই অবসর ক্লাবে কাজ করেছিল ভবদা, আর মনে হয় সম্ভবত রাজডাঙ্গা নবউদা, তখন অ্যাসিস্ট করা হয়েছিল, তাই তো? তখন অ্যাসিস্ট করেছিলাম ভবদার সাথে। আজকেও আমরা কিন্তু এই একটা জায়গায়, আজকে যে জায়গায় আসুক না কেন, আজকে যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার সাথে চাঁদেরহাট এমনিই প্রচণ্ড বেমানান, মানে অন্য অর্থে দেখলে। না, কি অর্থে বলছো? সেই মানে তুমি যদি দেখো, মানে যে কোনো একটা উল্টো দিক দিয়ে তুমি দেখো যে এটা তো নেই কোথাও, সেটা একদমই ভীষণ ভীষণ আলাদা, ভীষণ আলাদা। শোনো, আমরা এক জায়গায় হয়েছি পিকনিক করতে নয়, কিন্তু একদমই না। আমাদের একটা থ্রেট আছে মাঝখানে, অর্থাৎ আমরা সবাই আর্টিস্ট বা আমরা একটা ক্রিয়েটিভ প্রসেসের অংশ। এটার মধ্যে একটা দর্শন আছে, ফিলোসফি আছে, সমাজ গড়ার একটা গল্প আছে, মিলেমিশে বেঁচে থাকার একটা সংস্কৃতি আছে। তো সব মানে সব নিয়ে চাঁদেরহাট একটা ফিলোসফি, একটা লেগাসি। নিখিল আর রাজুদা কখন এখানে এলো? এটা কিন্তু বিভিন্ন সময় এসছে, বুঝলে তো। চাঁদেরহাট তো কীরকমভাবে তৈরি হয়েছে, ধরো বিভিন্ন সময় তরুণদার কাছে যারা শিখতে এসছে, এবং সেই শেখায় আমাদের কিন্তু কখনো পয়সা দিতে হয়নি। আমরা মানে সেখানে শুধু ওই তুমি ছবি আঁকবে কিনা, বরঞ্চ দিয়েই শেখানো হয়েছে আমাদের। এখনো কি একই মন্ত্র আছে? একই মন্ত্র, এখানে কোনো মানে এখানে ওই ব্যাপারটাই নেই। এখানে শুধু তোমায় কমিটেড হতে হবে যে হ্যাঁ তুমি ওই মাইন্ডসেটের মানুষ কিনা। এখন একটু সময়টা বদলেছে, আমাদের দেখে নিতে হয় যে হ্যাঁ এটার জন্য প্রস্তুত কিনা। চাঁদেরহাট কমিউনিটি আর্টেও বিশ্বাস করে। মানে আমরা কমিউনিটির জায়গা থেকে কীরকম কাজ করি, তুমি বোধহয় দেখলে যে কিছু মহিলারা এসে আমাদের সাথে বসে খাচ্ছে। ওনারা কিন্তু এখানকার লোকাল মহিলা, ঠিক আছে? তো এরা নানানভাবে চাঁদেরহাটের সাথে যুক্ত থাকে। কখনো তোমার দুর্গাপুজোর সঙ্গে কাজ করছে, সেখান থেকে তাদের একটা রুজি মানে রুজির একটা ব্যাপার হচ্ছে। প্লাস হচ্ছে এই দীর্ঘদিন ধরে ওরা আমাদের সঙ্গে কাজ করতে করতে একটা স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। সব নিয়ে এই যে সেন্স অফ কমিউনিটি, যে একটা শিল্প, সেটা কিভাবে একটা শিল্প গোষ্ঠী যেখানে তারা একসঙ্গে কাজ করছে তার অংশ হয়ে উঠছে, তার সারাউন্ডিংস কী করে তার অংশ হয়ে উঠছে, সব কিছু থেকে আজকে মানুষ একজন আরেকজন থেকে ডিটাচড হচ্ছে। প্রত্যেকটা কিছু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সেখানে একটা শিল্প মাধ্যমকে সামনে রেখে মানুষ কাছাকাছি চলে আসছে। এটা একটা বিরাট বড় মানে শিল্পের সার্থকতা বলে তো মনে করি আমরা। যারা প্রান্তিক মানুষরা রয়েছে, আবার বিদেশের যারা আর্টিস্টরা রয়েছে, তারাও এখানে আসছে, তাদের সঙ্গে মাঝে মাঝে কাজ করছে, এখানেও থাকার জায়গার ব্যবস্থা হয়েছে। আইডিয়াটা কিভাবে এলো যে এখানে রেসিডেন্সিয়াল ভাবে আর্টিস্টরা থাকতেও পারবে, কাজ করতে পারবে? না, আইডিয়া ওটাই ছিল। দেখো আমাদের প্রথম থেকেই যেটা বলার ছিল যে আমরা এখান থেকে যেমন যাব না, আবার আমরা খুব একটা অর্থোডক্স জায়গা থেকে যে আমরা খুব সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকবো, এরকম কোনো ধারণাও ছিল না। আমরা এই সেগ্রিগেশনগুলো কখনো করিনি, আমরা শিল্পের কখনো ডিস্টিংশন করিনি। সেই জায়গা থেকেই তৈরি হয়েছিল যে লোক চাঁদেরহাটে আসবে। সেই সময় এতটা জল হতো এই অঞ্চলে, আজ থেকে 30 বছর আগে এই জায়গার অবস্থা কী ছিল, কিন্তু আমাদের ভিশন ছিল, আমাদের দর্শন ছিল যে আমরা যেমন এখানে আটকে থাকবো না, আবার সারা পৃথিবীর লোক যদি আমরা এমন কিছু করতে পারি তাহলে এখানে চলে আসবে। এবং সেটা শুরুও হয়েছে। আমরা 2008 সালে শুরু করেছি। তারপরে এখন তুমি চাঁদেরহাট, তুমি যা গুগল সার্চ মানে যা সেটাকে যা হয় গুগলে, তাতে এই রোডটার নাম চেঞ্জ হয়ে গেছে, চাঁদেরহাট রোড হয়ে গেছে। তো আমরা তো করিনি চাঁদেরহাট রোড। এত সারা পৃথিবী থেকে গুগল ক্লিক হয় সেটার উপরে, সেই অ্যাড্রেসের উপরে, যে ওই রাস্তাটার নাম চেঞ্জ করে গুগল চাঁদেরহাট রোড করে দিয়েছে। এইটাই তো আমাদের সার্থকতা, কয়েকজনের নয়, এটা আমাদের একটা সমবেত প্রচেষ্টা। এবং আমরা কিন্তু তার মধ্যে শুধু শিল্পীরা আছি এমন নয়, যারা কোট আনকোট যাদের শুধু শিল্প চর্চার একটা শিক্ষা আছে এরকম নয়। এর মধ্যে তার বাইরেও অনেক মানুষজন আছে, যেমন যে শিউলিরা খেয়ে গেল, এই সব যে লোকাল মহিলারা এর সাথে অংশ মানে আমাদের সঙ্গে অংশ নেয়, তাদের প্রত্যেকের কাছেই চাঁদেরহাট একটা আলাদা একটা, তাদের কাছে একটা মিনিং আছে, তার একটা মানে তৈরি হয়েছে।
আমরা দুর্গাপুজো শুধু মানি মেকিংয়ের জন্য করিনি। দুর্গাপুজো প্ল্যাটফর্ম আমাদের কাছে একটা শিল্প চর্চারই প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। দুর্গাপুজো ঠিক যতটা আমাদের দিয়েছে আমরা ঠিক চেষ্টা করেছি ততটা পে ব্যাক করতে। আমরা কিন্তু ঠিক ততটাই, আমরা দুর্গাপুজোকে একটা শিল্পের অঙ্গন হিসেবে গড়ে তোলার কথাই ভেবেছি। আমরা কখনো শুধু একটা মানি মেকিং বা বছরে 3 মাস একটা দুর্গাপুজো করতে হয় বা হাত দিয়ে পুজো করলাম, নট অ্যাট অল। ইট হ্যাজ বিকাম আওয়ার ওন প্র্যাকটিস ইভেন। মানে আমরা যেমন এখানকার লোকাল মানুষজনদের নিয়ে সারা বছর শিল্পের বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি, আবার আমরা দুর্গাপুজোও করছি। আমরা কখনো এগুলোকে কোনো ডিস্টিংশনের জায়গা থেকে দেখিনি। আমাদের পুজোর পর একটা এমন সময় আসে যে আমাদের নিজেদের প্র্যাকটিস প্লাস চাঁদের হাটের একটা একসাথে কাজ করার একটা আমাদের মানে এই সংগঠনের কাজ এবং চাঁদের হাটের নিজের যে কাজের দাবি থাকে সময়ের, সেইটা মেটাতেই আমাদের আরেকটা পুজো চলে আসে। তা সারা বছর আমরা পুজোর জন্য অপেক্ষা করে থাকি, পুজো গেলে আবার চাঁদের হাটের কাজের জন্য অপেক্ষা করে থাকি, এইভাবে এই কাজগুলো চলে। সে কারণেই মানে এই স্পেসটা প্রত্যেকের যেমন আলাদা আলাদা একটা জায়গা আছে, যেমন পিন্টুর আছে, রাজুর আছে, ভবদার আছে, তরুণদার আছে, আমার আছে, এরকম অনেক আর্টিস্টদের একসাথে আছে। আবার একটা কমন স্পেসও আছে যেখানে আমরা একসাথে কথা বলি, কাজ করি, এক্সচেঞ্জ হয় এবং প্ল্যানিংগুলো হয় যেগুলো দিয়ে চাঁদের হাট এই লোকাল মানুষজনদের সাথে কাজ করে। এবং আমাদের আরেকটা স্পেস আছে যেখানে আর্টিস্টরা এসে থাকেন, একসাথে আমরা কাজ করি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সেটা ব্রাজিল হোক, আফ্রিকা হোক, কিংবা ইউরোপের কোনো দেশ থেকে হোক, বা এশিয়ার যে কোনো প্রান্ত থেকে মানুষজন আসেন এখানে কাজ করেন। তাই এইটাও একটা প্রাপ্তি। তরুণদার একটা আইডিওলজি ছিল যে আমরা যতটাই ছোট পরিসরে কাজ করতে পারি আবার বৃহৎ পরিসরেও সেটাকে নিয়ে যেতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের এই কাজগুলোর। একজন শিল্পীর কি শুধু শিল্প চর্চা করাই যথেষ্ট ছিল না, নাকি সমাজকেও চেঞ্জ করতে হবে, সমাজকেও জুড়তে হবে, ক্যানেলকে ঠিক করতে হবে, মানুষকেও সচেতন করতে হবে? 100%। এইগুলোর কতটা দরকার ছিল? একজন শুধু শিল্পী হয়ে আর্ট গ্যালারিতে গিয়ে কাজ করা আর হোয়াইট কিউবে কাজ করেই তো কাজ শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এই ধারণা কেন এত মাথার মধ্যে জন্ম নিচ্ছে যে সমাজকেও চেঞ্জ করতে হবে? এগুলো তো রাজনীতিবিদদের কাজ হওয়াই তো উচিত ছিল। না, আমাদের তা কখনোই মনে হয় না। আমার মনে হয় যে শিল্পীদের অনেক বেশি কাজ, এই কাজগুলো শিল্পীদের। কারণ শিল্পী কথাটার অর্থ কি? একজন শিল্পী আর একজন শিল্পী নন, একজনের চর্চা আছে আর একজনের নেই, দুটো মানুষের মধ্যে তফাৎ হচ্ছে একজন অনেক বেশি দেখেন, বেশি উপলব্ধি করেন, বেশি বুঝতে পারেন, তাই না? তো যে শিল্পী সে তো এই দুটো চোখের বাইরেও অনেক কিছু দেখতে পান। তাকে তো আর গল্প বলে, তাকে তো একটা ঘটনা দেখিয়ে বোঝাতে হয় না যে এই জিনিস ঘটছে। সে জানে ব্যাক অফ দ্য কি ঘটছে, মানে বিহাইন্ড দ্য সিন কি ঘটছে। তো সে একজন শিল্পী অনেক বেশি সমাজ সচেতন রাদার দ্যান আ পলিটিশিয়ান। আই থিঙ্ক সো। এবং এটা শুধু আমার বিষয় না, মানে পলিটিক্স হ্যাজ বিকাম আ বিজনেস রাইট নাও। সো আমার মনে হয় যে আমি কোনো মানে নির্দিষ্ট পলিটিক্সের কথা বলছি না, কিন্তু একজন শিল্পী তো তার সবটা তো শিল্পী যখন সে যখন নিজে কমিটেড যে সে একজন শিল্পী, তখন ধরেই নিতে হবে সে অনেক বেশি সমাজ সচেতক, সমাজকে অনেক অন্যভাবে দেখে। যদিও দেখো, যখন আমরা এই মানে চাঁদের হাট গড়ার এই কনভিকশন বা আমরা এইটার মধ্যে এসছি যে আমরা এটা আমরা করবই, এটা করতেই হবে, সেটার বেসিক আইডিয়াটা কিন্তু তরুণদাই এই ভূতগুলো আমাদের মাথায় বসিয়েছিল যে শিল্প শুধু একজন শিল্পী তার ঠান্ডা ঘরে বসে শিল্প তৈরি করছে আর গিয়ে আরেকটি ঠান্ডা ঘরের মধ্যে 5 জন মানুষের জন্য সেটা দেখানো হচ্ছে, কোট আনকোট, মানে কিছু শিক্ষিত মানুষ সেটা দেখে তার মত প্রকাশ করছে। শিল্পের গণ্ডি তো এটুকু হতে পারে না। আর আমরা এইটা তরুণদাই বুঝিয়েছি যে আমরা সমস্ত সময় ভেবেছি যে একজন শিল্পী তার চর্চা, সাধনা, তার জীবন, সে সমস্ত কিছুই সেটার উদযাপন করবে মানুষের মধ্যে। 2-4 জনের জন্য হতে যাব কেন? আমার তো কোনো এরকম দাসখত নেই যে আমি 2-4 জন মানুষের জন্য হতে যাব কেন। আমি আমার চর্চা, আমার সাধনা, আমার সমস্ত কিছু, মানে আমার কথা বলছি না, মানে আমাদের কথা বলছি, সেটা মানুষের মধ্যেই সেলিব্রেটেড হবে। সো সেইটাই ছিল আমাদের আইডিয়া। সঙ্গে আমার একটা কোশ্চেন একটা আসছে, সেই কোশ্চেনটা হচ্ছে, আমি জানি না কেন যেন এই প্রশ্নটা মনে হলো। আসলে একজন বলেছিল যে যারা শিল্পী রয়েছে তারা
যদি এতই তাদের শিল্পের পাওয়ার, তাহলে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে একটা এক্সিবিশন করুক, আর তারা তাদের সেই সংখ্যক মানুষকে নিয়ে আসুক যদি তাদের মধ্যে সেই শিল্প যেটা রয়েছে। তাহলে আমি এই প্রশ্নটা করতে পারি যে দুর্গাপুজোটা তোমাদের কাছে বেশি মানুষকে দেখানোর জন্য এটাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে অনেক বেশি মানুষ আসবে, আর অন্য এলিট ক্লাসের যে হোয়াইট কিউব রয়েছে সেটাতে হয়তো তৃপ্তি হতে পারো না তোমরা, কারণ তোমরা সাধারণ মানুষের সঙ্গে এত বেশি কাজ করে থাকো যে দুর্গাপুজোটাই আমি দেখতে পাচ্ছি। দেখো, আমার তো খুব পার্সোনালি এখানে এবার একটু পার্সোনাল হবে, আমার খুব কনসাস ডিসিশন ছিল দুর্গাপুজো করা। আমি 25 বছর আগে শুরু করেছিলাম, এটা খুব ইমোশনাল ডিসিশন ছিল না। অতএব আমি প্রথম বছরই আমার দুর্গাপুজো করে মনে হয়েছিল দুর্গাপুজোই আমার একটা ক্ষেত্র হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে। তখনও কিন্তু দলের কাছে এটা প্ল্যাটফর্ম হবে এরকম ছিল না, কিন্তু যেমন আমরা সব কিছু অ্যাডাপ্ট করেছি, যেটা ভালো সেটাকেই আমরা অ্যাডাপ্ট করেছি। আমাদের পরবর্তীকালে অনেকেই দুর্গাপুজো করেছে, কিন্তু কাউকে বাধ্য করা হয়নি যে না চাঁদেরহাটের প্র্যাকটিস দুর্গাপুজো নির্ভরই হতে হবে, আবার কাউকে বলা হয়নি যে তুমি দুর্গাপুজোই করো। অনেকেরই এখানে যেমন আমার মানে মল্লিকা খুবই ইম্পর্টেন্ট মেম্বার, তো মল্লিকা তো ডাইরেক্টলি দুর্গাপুজো করে না, সেভারাল টাইম ওকে অ্যাপ্রোচ করা হয়েছে দুর্গাপুজো করার জন্য। মানে সব শিল্পীদের যারা তাদের সহধর্মিনী অলমোস্ট সবাই দুর্গাপুজো করেছে। তো মল্লিকা নিজে একজন শিল্পী, তার প্র্যাকটিস পুরোটাই আলাদা। মনে হয় দেখেছি টালাতে না, টালাতে তো মল্লিকা না, আমি ওইভাবে বলছি না, মল্লিকা তো নিজের নামে দুর্গাপুজো করে না, মানে যে আমি একটা দুর্গাপুজো করছি এরকম করে না। ডেফিনেটলি এখন তো দুর্গাপুজো আমাদের কাছে শুধু দুর্গাপুজো নয়, এটা আমাদের সামগ্রিক চর্চার একটা অংশ হয়ে গেছে, ওই যে কমিউনিটি বেসড প্র্যাকটিসের একটা অংশ হয়ে গেছে দুর্গাপুজো। কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল এখানে নেই যাকে বাধ্য করা হচ্ছে যে তুমি দুর্গাপুজো করো। অনেকেই করে না, আমাদের মধ্যে অনেকেই আছে যে দুর্গাপুজো করে না বা হয়তো নাও করতে পারে সে, মানে তো এইরকম একটা জায়গা। কিন্তু এইটা কিন্তু আমরা এখন যারা দুর্গাপুজো কমিটেডলি করি, আমি করছি, প্রদীপ করছে, নির্মল করছে, রাজু করছে, পিন্টু করছে, এইগুলো কিন্তু আমাদের একদম কনসাস ডিসিশন। এর মধ্যে কিন্তু ইটস নট লাইক যে এটা একটা আমাদের কাছে চাপিয়ে দেওয়া বা এটা একটা মানি মেকিং। ডেফিনেটলি মানি আছে, সেটা তো অন্য আলোচনা, কিন্তু আমাদের কাছে তার থেকেও অনেক বড় জিনিস হচ্ছে যে এই চর্চার সঙ্গে দুর্গাপুজোর মাঠ, যেখানে অনেক মানুষের হাত ধরাধরি করে যে শিল্প গড়ে ওঠে, যে শিল্পের সাথে শহর গ্রাম জুড়ে যায়, যে শিল্পের সাথে অর্থনীতি জুড়ে যায়, যার সাথে একটা সোশ্যাল অ্যাসপেক্ট জুড়ে থাকে, যার সাথে পলিটিক্স জুড়ে থাকে, সেটাকে অনেক বেশি আমাদের নিজস্ব প্র্যাকটিস বলে আমাদের মনে হয়, রাদার দ্যান ইন আইসোলেশন প্র্যাকটিস ইন গ্যালারি। সেই জায়গা থেকেই আমরা বলবো যে আমরা অত্যন্ত কনসাসলি দুর্গাপুজো করি, এটার মধ্যে কোনো রকম ইমোশনাল কোনো জায়গা নেই, ঠিক আছে, বা খুব ভাববাদীর জায়গা এটার মধ্যে নেই, বা আমার একটু ভালো লাগে সাজিয়ে দিলাম এরকম নয়। কিন্তু বুঝতে পারলে তো, বা আমার আর্ট করতে ভাল লাগছে বলে আমি একটা কিছু করে দিলাম। দেখো, মানুষের শিল্প এমন একটা জিনিস, বা শিল্পী বা শিল্প, এই সমস্ত যে এর যে ক্ষেত্রটা, সেটার মধ্যে সবটা নিয়েই কিন্তু সব লোক আমরা যেটা করছি সবার ভালো লাগতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই, সবার ভালো লাগবেও না, নানান লোকের নানান রকম লাগবে। এটা তো আর রসগোল্লা নয় যে সবার খুব পছন্দ হবে বা মিষ্টি, হ্যাঁ, এটা তা নয়। কিন্তু শিল্প শুধু দৃশ্যগত একটা জায়গা বা তার ভিজুয়াল অ্যাস্থেটিক্সের জায়গায় নেই আজকে, এটা শুধু দুর্গাপুজোর ক্ষেত্রেই যে সত্যি এরকম নয়। দেখবে সবাই যখন কথা বলে দুর্গাপুজো নিয়ে, লোক বুঝতে পারছে না। আরে আমি প্রশ্ন করছি, লোক বুঝতে পারছে না, এর দায়িত্ব আপনার নিতে হবে। আপনি বুঝতে পারছেন কি? আপনি বুঝতে পারছেন, লোক বুঝতে পারছে না, এত বড় দায়িত্ব নেওয়ার তো কোনো দরকার নেই, প্রচুর লোক বুঝতে পারে আসলে। কিন্তু আমরা অদ্ভুতভাবে আমাদের কতগুলো অভ্যেস আছে, একটা কিছু ছুঁড়ে দেওয়া, কিন্তু সেই আমরা তো খুব রেসপন্সিবল, সেই জন্য আমরা এসবের উত্তরও খুব দিতে একটা মানে দেবো কেন। আর সবাই তো দেখো, কলকাতার দুর্গাপুজো যারা খুবই একটু বিরক্ত হয়ে নানান কথা টথা বলছে, তাদের আবেগ উচ্ছ্বাসেই সেই দুর্গাপুজো হয়, ন্যাচারালি খুব তাৎক্ষণিক। ওটা ওর মধ্যে যে খুব সারবত্তা আছে বলে আমার মনে হয় না, কারণ খুব আবেগ উচ্ছ্বাসে অনেক কথাই অনেকে বলছে, তার কোনো মানে নেই। আমরা 25 বছর দুর্গাপুজোর মাঠে আছি, এবং এটা যতই ফ্যান্টাসাইজ করা হোক, দুর্গাপুজো আর মানে হাল চাষ করা পরিশ্রমের দিক দিয়ে একই রকম। তো
তো প্রচণ্ড পরিশ্রম করে এইসব সৃষ্টি হয়। এগুলো শুধু মুখের কথায় একটা খুব আবেগ দিয়ে এগুলো হয়, কিন্তু যারা আবেগের বসে নানান রকম কমেন্টস করে বসেন তাদের কাছে কিছু বলার নেই। বেসিক্যালি সমালোচনা ডেফিনেটলি হবে, কিন্তু কনস্ট্রাকটিভ হলে বসে শুনবো। ঠিক। তোমার যদি ক্ষমতা থাকে কনস্ট্রাকটিভ সমালোচনায় এসো, তাহলে বসে শুনবো সেটা। আমাকে ভবতা বললো যে আমরা শুধুমাত্র দুর্গাপুজো করি না, বা দুর্গাপুজো যারা রয়েছে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে তারা মাঝে মাঝে কিছু কমপ্লেন করে, ঠিক আছে, এটা অস্বীকার করার কিছু নেই। এবার কমপ্লেন করে কেন না, তাদের কিছু প্রশ্ন থাকছে, সেই প্রশ্নের মধ্যে এবার আমি যেটা এসে আমি ক্যালকুলেট করে দেখতে পেলাম যে 40টা বছরে চলতে 40 বছরে 40টা শারদ সম্মান এশিয়ান পেন্টস চাঁদেরহাটে ঢুকে আছে। ইজ ইট ট্রু? 40? এটা সত্যি? এটা কি ভাঙার চেষ্টা আছে নাকি আবার? না 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 না, ভাঙা, দেখো মানে আমরা তো ওই জায়গা থেকে, আমরা তো শুধু পেইন্টস পাওয়ার জন্য দুর্গাপুজো করছি এরকম তো নয়। আমরা জানি আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের সামনের দিকে এগোতে হবে, ঠিক আছে? আমরা কোনো একটা কিছু সাজিয়ে বসে নেই যে এটা বছর বছর আমরা করতে থাকবো। হ্যাঁ, শিল্প কোথাও থেমে থাকে না। কারো ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা, তার নিজের টানা চোখ ভালো লাগছে কিনা বলে দুর্গার টানা চোখ থেকে যাবে, এটা তো হতে পারে না। চেঞ্জ হবে, বা আমরা করছি বলেই চেঞ্জ হচ্ছে এরকম না। তুমি একটা জিনিস বলো, আমি তোমায় বরঞ্চ উল্টো প্রশ্ন করছি। তুমি বলো না যে দুর্গা পুজো 25 বছরে যে এই যে ট্রাভেল করলো এতখানি জায়গা, যেখানে গিয়ে ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ হয়ে গেল, বা একটা মানে ওয়ার্ল্ড ক্লাস পাবলিক আর্টের তকমা পেয়ে গেল, সেটা কি শুধু শিল্পীরা করেছে বলে? পাবলিক অ্যাকসেপ্টেন্স সেখানে কি বড় ব্যাপার নয়? পাবলিক যদি প্রথম থেকেই এটাকে, তারা যদি সাপোর্ট না করতো, তারা যদি এর পক্ষে না থাকতো, তাহলে আজকে দুর্গাপুজো এখানে আসতো নাকি কোনোদিন? কেউ করতে পারে? তারা তো সব গ্যালারি শিল্পীরা লাফিয়ে পড়ে বলবে তাহলে আমরা এটা করব। মোটেই নয়। আজকে আমরা যে জায়গায় এসে কাজ করছি সেটা 25 বছরের একটা কনসিস্টেন্সি এবং তার কনসিকোয়েন্স। এবং এর সঙ্গে শুধু কলকাতার দুর্গাপুজো এত বড় একটা জার্নির মধ্য দিয়ে এখানে আসেনি, শুধু সঙ্গে অডিয়েন্স তৈরি হয়েছে অনেক কিছু মানুষের, মানে মানুষ যতটুকু বুঝতে পারছে বা সে দেখতে পায় সেটা দিয়েই সে বিবেচনা করছে। তা নয়, প্যারিসকে একসময় শিল্পের শহর বলা হতো, কারণ বলতো যে ওখানে চায়ের দোকানেও ছবি ঝোলে, পেইন্টিং ঝোলে, এখানে তখন ক্যালেন্ডার ঝুলতো। আজকে দুর্গাপুজো নামক একটি বিষয় মানে শিল্প সংস্কৃতির জগতে এত বড় একটা রেভলিউশন নিয়ে এসছে, যেখানে দর্শক তৈরি হয়েছে, যেখানে দর্শকেরও একটা দেখার ধারাবাহিকতা তৈরি হয়েছে। তুমি একটা কিছু দেখালে, আজকে দেখাবে, 2 মাস বাদে ভুলে যাবেও, কিন্তু তোমার এই যে এখনো শুনতে হচ্ছে টালার যে গতবারের মূর্তিটা, তার আগের বারে সুশান্ত পাল যেটা করেছিল সেটার সঙ্গে তার আগের বারে, এই যে একটা 2-3 বছরকে সে একটা এক্সাম্পলে ক্যালকুলেট করছে, অর্থাৎ সে মাথার মধ্যে নিয়েছে কোন জিনিস আছে। দিস ইজ কল প্র্যাকটিস, দিস ইজ কল প্র্যাকটিস, দিস ইজ কল মানে যেটার মধ্যে একটা ধারাবাহিকতা আছে, একটা ফ্লো আছে, অন্য কোথায় আছে। তুমি আজকে একটা দেখালে, কিছু একটা দেখালে, কাল মানুষ ভুলে যায়, স্ক্রোল করছে মোবাইল। এরকম একটা সময়ে আমরা, এরকম একটা জেনারেশনের মধ্য দিয়ে আমরা, এরকম একটা এরার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ডিজিটাল এরার মধ্যে। ফ্র্যাকশন অফ সেকেন্ড তুমি ভুলে যাচ্ছ আগেরটা। সেখানে দুর্গা পুজোতে 3 বছর আগের চোখটা বা দুর্গার কীরকম ছিল সেটার সাথে মিলে গেছে এবছর, কমন পিপল বলছে, এবার তো ওই রকমই হয়ে যাচ্ছে আপনার। সো দিস ইজ, এইটা হচ্ছে আপলিফমেন্ট, এইটা এগোনো। আমরা এইটা শুধু ব্যক্তি ভালো লাগা বা তার নিজস্ব পছন্দ অপছন্দের বিষয় নয়, এটা হচ্ছে অল টুগেদার দুর্গাপূজা। ইটস এ হিউজ শিল্পের একটা, মানে আর্টের একটা রেভলিউশন বলতে পারো, বুঝতে পারলে? এবং সেখানে শিল্পীরা খুবই ছোট্ট একটা অংশ মাত্র, বেশিটাই অডিয়েন্স। সেই জন্য এই যে সমালোচনা হচ্ছে, যেভাবে মানুষ কথা বলছে, এটা থেমে যাবে, কারণ এরা বুঝতে পারবে এরা যে খুব ভুল বলছে এরকম নয়। কিন্তু এরা মানে কারা? যারাই বলুক না কেন, না মানে ক্লাব করতে না, যারা ভিউয়ার? না না, ভিউয়ার্স ক্লাব কর্তাকে আমি আলাদা করছি না, আমি শিল্পী এবং শিল্পীর উল্টো দিকে যারা রয়েছে। ক্লাব কর্তা আবার সে একাধারে একজন অডিয়েন্সও, কিন্তু ক্লাব কর্তাকে আমি যখন একজন ক্লাব কর্তা হিসেবে বলছি, তখন সে একজন রেসপন্সিবল পারসন, কারণ সে পুরোটাই, সে তখন দায়িত্ব নেয় একজন শিল্পীর, তাই না? তো আমার মনে হয় যে ক্লাব যারা অর্গানাইজার, তাদের আরও বেশি আমার মনে হয় যে তারা কিন্তু একটা বিরাট কাজ তারা করছে। আমি জানি না তাদের মূল্যায়ন তারা নিজেরাও
খুব ভালো করে করছেন কিনা। কিন্তু দুর্গাপুজোর সঙ্গে একটা প্রাইজ রিকগনিশনের সম্পর্ক তো জুড়ে আছেই ন্যাচারালি। খুব সাময়িকভাবে মানুষের আঘাত লাগে, দুঃখ লাগে, কষ্ট হয় না পেলে, আমারও তাই হবে। এটা তো একটা প্রবৃত্তিগত জায়গা, বাট আমি এটাকে যে খুব খারাপভাবে দেখছি এরকম নয়। কিন্তু আমি দেখছি যে কলকাতা শহরের মানুষ বা 25 বছরের দুর্গাপুজো এবং তার সংস্কৃতি যাদের হাত ধরে এখানে এসছে, তাদের ভাষার ব্যবহার সেটা অনেক মার্জিত হতে পারে, সেই সমালোচনা অনেক কনস্ট্রাকটিভ হতে পারে। তাহলে বুঝবো দুর্গাপুজো এগোয়নি, শুধু সংস্কৃতিটাও এগিয়েছে। যারা অন্তত এই দুর্গাপুজোগুলোকে হোস্ট করে ক্লাব মেম্বার, তাদের যে ওয়ে অফ টকিং সেটা মার্জিত হওয়া উচিত। চাঁদের হাটে যদি চারখানা চলে আসে, সেটা তারা ভাবছে যে হয়তো কিছু একটা গট-আপ রয়েছে, হয়তো সেই কারণে। চাঁদের হাট অন্য গ্রহের জিনিস নয় তো। চাঁদের হাট একটা সংগঠন এবং তারা নিরলস পরিশ্রম করে আসছে শিল্পকে নিয়ে, শুধু দুর্গাপুজো নয়। এবং চাঁদের হাট তো কলকাতার অহংকার হতে পারত, কলকাতার মানুষের অহংকার হতে পারত। এবং যেসব সংগঠন ধরো যারা প্রাইজ পাচ্ছে না, কোনো সময় আমরা এই সংগঠনের হয়ে কাজ করছি, কোনো সময় ওই সংগঠনের হয়ে, আমরা তো যারা আমাদের ডাকছে আমরা তো খুবই তুচ্ছ, আমরা তো শিল্পী। আমরা কতটুকু এইটাকে যারা হোস্ট করে, যে বুঝতে পারলে তারা তো অনেক বড় আমাদের থেকে, তাদের এবিলিটিও অনেক বেশি আমাদের থেকে, কারণ তারা এত বড় জিনিস অ্যারেঞ্জ করে ফেলে। তো সেই ক্ষেত্রে তারা কেন ভাবতে পারছে না যে চাঁদের হাটটা তাদেরও, চাঁদের হাটটা যে তারা কেন এইটা ভাবছে না, তারা কেন প্রথমেই ধরে নিচ্ছে যে চাঁদের হাট মানে ম্যানিপুলেশন। 26 বছরে 26টা এশিয়ান পেন্টসের সঙ্গে আমার নাম জুড়ে আছে, এটা বলতে তো হক লাগে। তো 26 বছর আগে যে পেন্টসটা সেটাও ম্যানিপুলেশন হয়েছিল, আর তারই তো ধারাবাহিকতা। এটা ধারাবাহিকতাও নয়, এটা জাস্ট, এটার কোনো নাম্বারে কাউন্টই করা উচিত না, এটা নাম্বারে কাউন্টই করা উচিত না। বোঝা উচিত যে যেখানেই চর্চা এবং তার ধারাবাহিকতা থাকবে, যেখানেই জলের ফ্লো থাকবে, সেখানেই প্রাণের উচ্ছ্বাস আছে, উচ্ছলতা আছে। যেখানেই বদ্ধ জল হবে পচবে ওটা। আমাকে অনেক প্রশ্ন যেগুলো করা হয়েছিল, আমি নিজের থেকে বলছি, সেই প্রশ্নগুলো যেগুলো আমার মনে হচ্ছে যে এগুলো করার প্রয়োজনীয়তা নেই। আমি নিজে বলছি, পিছনে প্রদীপ দা ওখান থেকে অনেক কমেন্ট পাস করছে যে এটা বলার দরকার নেই, এটা বলার দরকার নেই। পিছন থেকে প্রদীপ দা রয়েছে, পিছনে প্রদীপ দাস মনে হচ্ছে, সেই প্রদীপ দাস, ঠিক আছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই প্রশ্নগুলো না করাই ঠিক আছে, অসুবিধা নেই। একটা প্রশ্ন আমার মনে করা উচিত যে এরকম কি কোনো সাজেশন দেওয়া যেতে পারে চাঁদের হাট থেকে বা ভবতোষ সুতারের কাছ থেকে বা প্রদীপ দাসের কাছ থেকে কিছু সাজেশন? একজন বলছে যে যদি মধ্যবিত্ত পুজো, মানে আমি এটাকে টার্মটা তুমি অনেক ভালো বলতে পারবে, মিডল ক্লাসের যেটা রয়েছে না, মিডল যে পুজোগুলো রয়েছে মিডল বাজেটের, তারা যদি না টেকে তাহলে কলকাতার দুর্গাপুজো ধ্বংস হয়ে যাবে। আমি কিন্তু কোট আনকোট কথাবার্তা বলছি, ঠিক আছে। তারা কেন ওয়েট করে থাকে, কারণ এই পুরস্কার তারা পাচ্ছে না, দিনের পর দিন পাচ্ছে না, 13 জনের মধ্যে সীমিত থাকছে, এটসেট্রা এটসেট্রা। তো ভবতোষ সুতার আমাকে নিজে ডাইরেক্ট বলেছিল যে এর আগের বছরে যে না আমি বলেছিলাম যে তাহলে কি পুরস্কার থেকে পিছিয়ে গেলে হয় না, তখন বলেছিল না এরকম তো হয় না। আমি তখন একটা বলা হয়েছিল যে আমি এশিয়ান পেন্টস কার্ডে চিঠি লিখছি যাতে নতুন ক্যাটাগরি হয়, এরকম একটা লেখা হয়েছিল। তো আমি একটা সাজেশন হিসেবে সব দর্শক প্লাস সবাইকে জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, এই মিডলের যারা পুজো রয়েছে তাদের উৎসাহটা বাড়াবার জন্য কোনো সাজেশন চাঁদের হাট থেকে আসতে পারে? না দেখো, চাঁদের হাট সবসময় একটা কথা বলবে যে সব কিছুর পেছনে যেটা দরকার হয় যে একটা প্র্যাকটিস দরকার হয়, তার মানে বলছে একটা সাধনার দরকার হয়। প্র্যাকটিস করে না নিশ্চয়ই করে না বলে সেটা আমি বলবো যে প্র্যাকটিস করে, তার সাথে আরও একটা কিছু জুড়তে হয় বা আরও কিছু, সেটা একটা দিক, সেটা আমি নিজেকেও বলছি। সেটা কিন্তু আমি মানে অন্যকে আমি উপদেশ দিচ্ছি না, ঠিক আছে, আমি উপদেশ দেওয়ার কে। কিন্তু আমার যেটা মনে হয় যে দুর্গাপুজোই আমাদের আজকে, মানুষই আমাদের অ্যালাউ করেছে নতুন কিছু করতে, মানুষই আমাদের প্রভোগ করেছে নতুন কিছু করতে, এবং আমরা নতুনের পূজারি, আমরা সেটা করে যাবই। কারো ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার সঙ্গে এটা আটকে থাকবে না কোথাও, এটা একটা দিক। আর এখানে একটা প্রাইজের ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যেহেতু একটা প্রাইজ আছে, তো ডেফিনেটলি প্রাইজ যখন আছে, কেউ ওন করবে, কেউ ফেল করবে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, কেউ পাবে কেউ পাবে না। এখন সেইটা যাতে ধরো একটা শিল্পের গুণমান বিচার করা যদি একটা সিঙ্গেল লাইনে সেটা
যদি বিচার করা হয় তাহলে তো অনেক সময় হয়তো সেই বিচার ব্যবস্থার মধ্যে একটা সেটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। ঠিক আছে, শুধু একটা ডিরেকশানে তো নেই দুর্গাপুজো, নানানভাবে শিল্প তো নানান ডিরেকশানে ছুটতে থাকে, তার দেখা, তার উপস্থাপনার ভঙ্গি, এগুলো নানান ডিরেকশান থাকে। তার সেই জন্যই আমার একটা ব্যক্তিগত ছিল, এটা আমার একেবারে একান্ত যে এখানে অনেক ক্রাইটেরিয়া সেট করা উচিত এবং মধ্যবিত্ত পুজোগুলো বাঁচিয়ে রাখা উচিত। পুজো আমি যে পুজোয় প্রাইজ পাবো, আমি একটি পুজো করছি, কিন্তু একটি পুজো নিয়ে তো আর কলকাতার দুর্গাপুজো নয়, বা 6টা এশিয়ান পেইন্টস পেয়ে গেলেই কলকাতার দুর্গাপুজো, সেটা নিশ্চয়ই একটা জোশ তৈরি করে, প্রাইজ পেতে হবে আমাকে আরও বেশি মানে করে যে ঠিক আছে আমি যাতে পাই। কিন্তু বুঝতে হবে সামগ্রিকভাবে কলকাতার দুর্গাপুজোর বেঁচে থাকা দরকার, শুধু শিল্পের জন্য নয়, তার ইকোনমিক্যাল সার্কুলেশন, তার সমস্ত কিছু, তার সোশ্যাল অ্যাসপেক্ট, অনেক কিছু আছে। এটা খুব ব্যক্তিগত করে ফেলা কখনোই ঠিক নয়। সেই জায়গা থেকে দেখলে বলবো যে যারা এই অর্গানাইজেশন যারা প্রাইজ দেন, তারা নিশ্চয়ই আমার মনে হয় যে তারাও ভাববেন যে কিভাবে একটা ক্রাইটেরিয়া সেট করা যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের আঙ্গিক দুর্গাপুজোকে ঘিরে উঠে আসবে। এটা একটা মানে এখন একটা শিল্পের সামাজিক প্ল্যাটফর্ম উঠবে। কেউ সেখানে ক্রাফট বানাবেন, কেউ সেখানে একেবারে কেউ খুব একটা আর্কিটেকচারাল জায়গা থেকে করবেন, কেউ একটা স্পিরিচুয়াল জায়গা থেকে করবেন। এগুলো কোনোটাই ছোট বা বড় নয়। তাহলে যদি আমরা একটা ডিরেকশনে প্রাইজ হতে থাকে, তাহলে সামগ্রিকভাবে দুর্গাপুজোর ক্ষতি হতে পারে। তাহলে আমাদের করতে হবে যে যিনি ক্রাফট করেন বা যেনারা করেন ক্রাফট, সেটারও তো কোয়ালিটি আছে। তাহলে সেই ক্রাফটের মধ্যে একটা ডিভিশন আলাদা করে সেইটার যদি প্রাইজ আলাদা একটা ক্যাটাগরিতে প্রাইজ দেওয়া হয়, যারা ক্রাফট করছেন না, অন্যভাবে যাদের কাজের মধ্যে একদম কন্টেম্পোরারি একটা অ্যাসপেক্ট আছে, তাদেরকে আলাদাভাবে একটা সিলেকশনের মধ্যে নিয়ে আসে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো তুলনামূলকভাবে অনেক তাড়াতাড়ি কমে যেতে পারে। তাতেও থাকবে সমস্যা, যেখানেই প্রাইজ আছে, যেখানেই ডিস্টিংশন আছে, সেগ্রিগেশন আছে, সেখানে এই ইস্যুটা থাকবে। এবং যেটা মাস লেভেলে এত বড় একটা আর্টের ক্ষেত্র বা উৎসব বা ইভেন্ট হোয়াটএভার, সেখানে কিন্তু এই প্রাইজ যারা দেন অর্গানাইজার, তাদের ক্ষেত্রে তারা যদি এটা আমার একজন কি বলবো, এতদিন দুর্গাপুজো করি, সেই অর্থে হয়তো আমার এইটুকু অধিকার তৈরিও হয়েছে বলার যে এইগুলোকে একটা সেগ্রিগেশনে এনে আলাদা করে ডিভিশন করে এখানে, এবং ক্রাফট দুর্গাপুজোর ক্ষেত্রে, কলকাতা দুর্গাপুজোর ক্ষেত্রে ক্রাফটকে বাঁচিয়ে রাখতে হবে। এবং ক্রাফটকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু দুর্গাপুজো তো ক্রাফট থেকেই শুরু হয়েছিল। আমরা আর্টে এসে আজকে আর ক্রাফট মানে শুধুমাত্র, এই যেমন একটু আগে আমি বললাম যে শিল্প মানে শুধু একটা দৃষ্টিনন্দন ভিজুয়াল জায়গা বা কত সুন্দর করেছে, কি স্পেকটাকেল বানিয়েছে, এটা নয়। তার সাথে দেখতে হবে যে পুজোটা ক্রাফট নিয়ে তৈরি হচ্ছে, সেখানে অনেক বেশি সেখানে দেখা যাবে অনেক ক্রাফটসম্যানশিপ রয়েছে, কর্মসংস্থান আছে। কর্মসংস্থান সব জায়গায় আছে, আমি এটা দিয়ে আলাদা করছি না, কিন্তু ক্রাফট পিপলরা যারা ভিলেজার, যারা লোকশিল্পী, তারা অনেক বেশি বেনিফিটেড হবে। মানে বেনিফিশিয়ারি আমি এই সেন্সে বলছি না যে তারা শুধু অর্থ পাবে, তারা রেকগনাইজড হবে। রেকগনাইজড হলে তারা আরও ভালো করে করার চেষ্টা করবে, ওটাকে আরও একটা অন্য মাত্রায় সেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। নইলে তো ও কখনোই ওই জায়গার ওর ফ্লারিশমেন্টটা হবে না। দুর্গাপুজোকে ঘিরে যে স্কেলে আজকে আমরা ক্রাফটকে দেখতে পাই, সেটা বাঁচিয়ে রাখার জন্য যারা অর্গানাইজার, মানে পুজো অর্গানাইজার নয়, যারা প্রাইজ অর্গানাইজ করেন, যারা সব ধরনের অর্গানাইজার, আমি শুধুমাত্র এশিয়ান পেইন্টসের কথা বলছি না। আর আজকাল আমি নাম ধরেই বলি, কারণ আমি বারবার বলেছি এশিয়ান পেইন্টস ছাড়া দুর্গাপুজো এখানে আসতো না। আমি বলবো এশিয়ান পেইন্টস এটা আমাদের থেকেও অনেক বেশি বোঝেন, হয়তো এখনও করে উঠতে পারছে না, নিশ্চয়ই ওনারা ভাববেন, কারণ দুর্গাপুজো আরও অনেকগুলো লেয়ারে চলে এসছে। দুর্গাপুজোর সঙ্গে এটা কিন্তু একদম একটা কন্টেম্পোরারি অ্যাসপেক্ট জুড়ে গেছে এর সঙ্গে। তো এই কন্টেম্পোরারিনেসের সাথে কিভাবে একটা ইন্ডিজেনাস ওই রকম একটা জায়গা একসঙ্গে থাকবে, একসঙ্গে একই উৎসবে তারা হাত ধরাধরি করে তারা পথ চলবে, কিন্তু
তাদের যে জাজমেন্ট, তাদের যে জাজ করা হবে সেটার কিন্তু মানে আলাদা আলাদা ডিভিশনে সেটা না করলে এই সমস্যাটা কিন্তু ক্রমশ বেড়ে যাবে। এটা আগেও বলেছি, আমি এখনো আগের বারে যখন বলা হয়েছিল আরো একটা অ্যাডভান্স বলা হয়েছিল যে আমি ভবতোষ সত্তা চাই কম্পিটিশনটা আরো একটু বেড়ে যাক, একটা মাত্র পুরস্কার দেওয়া হোক বড়দের জন্য, যেটা আমি আরেকবার রিপিট করে দিলাম। ভবদা এইবারও যেটা বললো আমার মনে হয় যে এটা ফিউচারের জন্য আমাদের এটা আর্কাইভ করাই থাকবে। আমরা যে শিল্প চর্চা করছি একটা মাস ক্ষেত্রে, যেটা মাস পুজো, সেখানে আমরা কিছু দুর্বোধ্য, আবার কোট আনকোট দুর্বোধ্য এমন কিছু বিষয় তুলে ধরছি যেটা ওই 1 মিনিট বা ওই কয়েক সেকেন্ডের জন্য আমরা কি সেটা বোঝার মতন ক্যাপাসিটি রয়েছে, যেটা আমরা বোঝাবার চেষ্টা করছি ওই আর্ট গ্যালারির মতন করে। আর্ট গ্যালারির যে স্বপ্নটা আমরা ওখানে জোর করে দিয়ে দিচ্ছি না তো? না, কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে না এটা আমি বলবো না, হচ্ছে। আমি নিজে প্রচুর এই চ্যালেঞ্জ ফেস করি, প্রচুর করি। যেমন দুটোর ক্ষেত্রেই আমার একটা বলার আছে, অর্থাৎ আমি যে ধরনের প্র্যাকটিস করি, বা যদি তুমি এর উল্টো দিকে যদি রাখো যে শুধু দৃষ্টিনন্দন একটা কিছু, সেটাও যদি রাখো, দুটোই সমালোচনার ঊর্ধ্বে নয়। এক হচ্ছে সত্যিই আমরা যেটা করি এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে অত মানুষকেই ওই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গার মধ্য দিয়ে নিয়ে গিয়ে পুরো জিনিসটাকে দেখানো। এ কারণে হয়তো অনেকেই এটা বুঝতে পারবেন যে কেন আমি 5 বছর টানা অর্জুনপুরে থেকে গেলাম, যেখানে ভিড় হয় না, মানুষ যায় না, এবং সেই কারণেই কিন্তু ওই সব বিষয় ওখানে তৈরি করতে পেরেছি বা আমি করেছি। সেটাও আমার একদম কনসাস একটা ডিসিশন ছিল যে এই পুজোগুলো আমাকে এখানে করতে হবে, বুঝতে পারলে? কারণ ওখানে ওই লোকটা হয় না বলে আমি পালার মতো করে ওটা করতে পেরেছি, এবং লোক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখেছে, আর সাচ খুব প্রবলেম হয়নি। এবারই হয়েছিল সেই জায়গাটাই একটা ভাইরাল হয়ে একটা বিভৎস অবস্থা, মানুষ সেখানে মানে একদম অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয়েছিল, ওরাও ম্যানেজ করতে পারেন। এখন এটা কার দোষ গুণ সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না, এটা একটা জিনিস। আর শোভিন কি তোমার বন্ধু? পরিচিত তো বটেই, আমার খুব কাছের না, আমার খুব কাছের বন্ধু না, কিন্তু পরিচিত, আমার সাথে খুবই মানে 2-1 বার দেখা হয়েছে, খুবই ভালো সম্পর্ক। মানে ভালো সম্পর্ক কি এতটাই যখন অর্জুনপুর ছেড়ে এলে তখন শোভিনকে ঢুকিয়ে দিলে? আমি ঢোকাইনি, ঠিক আছে, এটা এই চয়েসটা, কারণ অর্জুনপুরকে অত ছোট করে ভাবার কিছু নেই। অর্জুনপুরে যিনি পুজোটা করেন তিনি যথেষ্ট কমিটেড একজন মানুষ, তিনি বোঝেন যে আমাকে কি করতে হবে, আমাকে কোথায় কাকে দিয়ে পুজো করাতে হবে, তিনি খুব ভালো বোঝেন। এটা মানে এরকম নয় যে তাকে আমি বলে দিলাম তিনি একজন শিল্পী নিয়ে নিলেন, এরকম নয়। এইবার আমি তোমায় বলছি যে আমরা যে ধরনের পুজো করি সেই ধরনের, বা আমি পার্সোনালি আমারটুকু বলছি, সেটাতে এই চ্যালেঞ্জটা আছে এবং এই কন্ট্রাডিকশন আমার নিজেরও আছে যে আমি এত করছি, সব মানুষকে কি সত্যিই তো আমি 1.5 মিনিট 2 মিনিটের বেশি মানুষকে আমি দাঁড় করাতে পারছি না। যেমন অনেক কিছু তৈরি হয়, অত বড় জিনিস তৈরি হয়, তারপর সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল তো মানুষ, যদি আমি প্রশ্ন করি কতজন দর্শকের মধ্যে সে নিজের দুটো চোখ দিয়ে দেখে বলো তো? 20% লোক দেখে না। 100 জনের মধ্যে 80 জন আসলে কিছু দেখেই না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। এবার অত দায়িত্ব নিয়ে মানুষ যখন কথা বলে না, মানুষ কি বুঝতে পারছে আদৌ কি, সে আসলে তার কথাটা মানুষের কথা বলে চালিয়ে দিচ্ছে, সেটা হয় না। আমি কিন্তু এখন যেটা বলছি সেটা কিন্তু বোথ সাইড বলছি, আমি নিজেকেও তার বাইরে দাঁড় করাচ্ছি না, আমি আলাদা কেউ নই। আমি সামগ্রিক কলকাতা দুর্গাপুজোর উত্থান পতন যা কিছুই হোক না কেন তারই অংশ একজন, মানে আমি তার বাইরের লোক না। আমি খুব সাধু মানুষ, আমি যা বলছি ঠিক বলছি, আমি এটা বলছি না। আমি বলছি এই চ্যালেঞ্জগুলো আছে একটা দুর্গাপুজোর ক্ষেত্রে, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক কিছু বানাই, সে কিন্তু চাইলে সত্যিই মানুষ যদি চায় তাহলে সে সেটা দেখতে পারে যে কতটা ডিটেল, কতটা গভীরতায় গিয়ে একটা কাজ করা হয়েছে। এখন মানুষের ইচ্ছা হচ্ছে যে সে যে মেজাজে বাট করে একটা ফুচকা খেয়ে নিল, যে মেজাজে নিজে অনেক অতিরিক্ত সাজগোজ করে ফেলে, ঠিক সেই মেজাজেই গিয়ে দুর্গাকেও দেখতে চায় বা ওই রকম একটা সিরিয়াস প্র্যাকটিসকেও সে দেখতে চায়। অসুবিধা কি আছে? তার জন্য একডালিয়া এভারগ্রিন আছে, তার জন্য তো তারও তো জায়গা আছে যাওয়ার। এখন সব দায়িত্ব সবাই নিয়ে ফেললে হবে না। আমি কেন, সে সব জায়গায় এসে, এখন সে কালকে এসে বলবে চাঁদেরহাটে এসে বলবে আমরা পিকনিক করবো, ছেড়ে দিন, এই সময় তো ডিজে বাজিয়ে পিকনিক হয়, তো আপনাদের জায়গাটা তো পিকনিকেরই মতো, তো আমার কি একটা ইচ্ছা করে না? তো এটা তো হতে পারে না। সব আমরা একটা ক্লাবে গিয়ে কাজ করি, ক্লাব সংগঠন সেটাকে প্রমোট করেন, পেট্রন করেন, আমরা তারপরে গিয়ে একটা কাজ করি এবং সেটা দীর্ঘ 1 বছরের পরিশ্রম থাকে বা তারও বেশি সময়ের পরিশ্রম থাকে, রিসার্চ থাকে, তারপরে একটা কাজ তৈরি হয়। সেটা দেখার মতো মানসিকতাও আমাদের আছে কি না সেটাও তো আমার একটা প্রশ্ন। সেটা দেখে তারপরে যদি আমি বুঝতে না পারি তার সাথে আমি কথা বলতে পারি। আর একটা জিনিস হচ্ছে
মানুষ সব কিছুর সাথেই যেটা চাইছে যে সে গিয়ে দেখবে, একদম ওই মেজাজে, খোলা মেজাজে দেখে বললো বাহ, আমার তো এই মুখটা, এই রকম ধরনের মুখ আমার ভাল লাগে, তো আমি খুশি। এটা তো হতে পারে না, এখানে শিল্প থেমে থাকে না, এটা একটা দিক। এবার তুমি আমার একটা জায়গা বলছি, ধরো একই জিনিস সে বানাচ্ছে, এটা সাজিয়ে দিচ্ছে, এটা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এখন সুন্দর করে সাজিয়ে দিলে মানুষ দূর থেকেই দেখছে, আলো টালো দিয়ে দেখছে, বেশ সে খুশি। এখন মানুষ শিল্প বুঝতে গেলে প্রথমে যেটা হয়, মাথাটা একটা জায়গায় থাকে, তো সে তো বেসিক্যালি যা চিনতে পারে সেটাকেই সে বুঝতে পারে বলে চালিয়ে দেয়। বুঝতে গেলে তো একটু পা ভেজাতে হয়, তারপরে হাঁটু ভেজাতে হয়, একটু নাবতে হয়। এই সময়ও মানুষের নেই, এ ধৈর্যও নেই। কিন্তু একজন শিল্পীর তো আছে, সে তো চর্চা করে, সে তো রাতে ঘুমোয় না, সে তো একটা জিনিসকে মানুষের সামনেই সে তো কমিউনিকেট করতে চাইছে, এবং সেটা তার সমস্ত কিছু দিয়ে সে চাইছে কিন্তু ওই মানুষটাকে সে কমিউনিকেট করতে। যিনি করবেন তারও একটুখানি দায়িত্ব তো থাকতে হবে, তাকে তো একটু নামতে হবে। তুমি যদি দূর থেকে, আমি এখান থেকেই দেখবো, তো তুমি সেখান থেকে যা ভিউ তাই তো দেখবে, তার থেকে বেশি তো কিছু, আর একটু কাছে যেতে হবে, তাহলে একটু ভালো দেখা যায়। অনেক প্রশ্ন আছে, যে জিনিস প্রত্যেকবার সাজিয়ে দেওয়া হয় সেটার মধ্যে তো কিছু নেই। শিল্প দেখতে গেলে আমরা সেখানে অনেক কিছুই, হয়তো এটা আরও একটু মানে খুলে বলছি, অনেক কিছুই করতে হয়, যে তাকে সাইকোলজিক্যালি ফিট করতে হয়, তাই না? তুমি একটা জায়গায় ঢুকছো, তুমি সাইকোলজিক্যালি নিজে আগে, তুমি একটা ঘোরের মধ্যে আছো, সেই ঘোর কাটাতে কতগুলো শিল্প কী করে? শিল্প বেসিক্যালি একটা কোয়েশ্চেন তৈরি করে, আর কোয়েশ্চেন তৈরি করতে গেলে তো তাকে আঘাত করতে হয়, সাইকোলজিক্যালি আঘাত করতে হয়, নইলে তো কোনোদিনই তার মধ্যে কোনো প্রশ্নের উদ্রেকই হবে না। এগুলো কতগুলো একদম বেসিক ফান্ডামেন্টাল কথা বলছি, শিল্প চর্চার কতগুলো ফান্ডামেন্টাল কথা বলছি। এখন যদি বছরের পর বছর একই জিনিস আমি সাজিয়ে দিয়ে গেলাম, আর আমি ভাবছি কি সুন্দর ভালো করে সাজায় দেমা, হ্যাঁ আমরা গোচরণে যাই, এরকম হয়ে গেলে তো তাহলে আর তো কিছু থাকলোই না। তুমি আর বছর বছর তুমি, আর যখনই শিল্প একটা কন্টেম্পোরারি ভাষায় কথা বলার চেষ্টা করে, তখনই তো এইসব, সেখানে তো বিশ্বাসের থেকে অনেক বেশি যুক্তি কাজ করতে থাকে। এবার মানুষ তো যুক্তির থেকে বিশ্বাসকে অনেক গুরুত্ব দিয়ে ফেলে। আমার বিশ্বাস যে এইটা হলে সবার আমাদের ভাল লাগবে, এটা পাবলিক প্লেস, তোমার গ্যালারি আছে, আরে কারো কিছু নেই, যার যেখানে যে মনে করে, স্বতঃস্ফূর্ত মনে করে, সে সেখানেই করছে। তো আমরাও তো, আমি যাইনি যেমন গ্যালারিতে, অনেকেই যায়নি, আমরা মনে করেছি আমরা যাব না। তো এইগুলো খুবই সিলি, না বুঝিয়ে তর্ক আলোচনা। তবে এই ব্যাপারগুলোর এইটা কিন্তু আছে, দু তরফেই আছে। যেমন বছরের পর বছর একই জিনিস করে আর মানে ভালো করে সাজিয়ে দিয়ে মনে করা যে আমি অসাধারণ শিল্প করছি, সব মানুষ বুঝতে পারছে, বুঝতে কিছু পাচ্ছে না, মানুষ বুঝতে চায়ও না, মানুষ চিনতে চায়। আপনি বাঘ বানিয়েছেন না হাতি বানিয়েছেন না সিংহ বানিয়েছেন, আমি চিনতে পারছি ওটা, কিন্তু আমি যেই একটু টুইস্ট করে বানাচ্ছি, তখন ওটা বুঝতে গেলে তাকে যেটুকু কাদায় নামতে হবে ওটুকু সে নামতে চাইবে না। তো শিল্পের এই কতগুলো দাবি তো শিল্পীরও থাকে। আচ্ছা, শিল্পীর এই দাবিটাও তো থাকে যে একটা 6 বছরে যখন বাচ্চা যাবে, তখন যেন ওইটাকে দেখে 2 হাত দিয়ে প্রণামও করবে, যে তার তো পুজো এটা। শোনো, তুমি যে জায়গায় নিয়ে যাচ্ছ না, সেটা তো একটা খুব প্রণাম করা একটা প্রথা, রিচুয়াল সবার। তুমি কি মনে করো যে মানে তার মধ্যে ভক্তি আটকে আছে? প্রণাম করার মধ্যে একটা জেস্চার, তার মধ্যে দাঁড়িয়ে আছে নাকি কোনো দিন দাঁড়িয়ে? তুমি প্রণাম কার সামনে করবে? যার মধ্যে সত্যতা আছে, যার মধ্যে স্বাভাবিকতা আছে, যার মধ্যে প্রশ্ন আছে, যা তোমাকে পেনিট্রেট করে নানানভাবে, তাই না? তা তুমি কি প্রণাম করো? তোমাকে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি এটার সামনে প্রণাম করো। আমি তোমার একটা গল্প বলবো। নিশ্চয়ই দাদা, আমার পুরো টাইম আছে। একটা সুন্দর গল্প আছে, বিখ্যাত নাট্যকার বাদল সরকারের একটা গল্প আছে। একটা গ্রামের মানুষ, তারা যখন হাটে যেত, তো মানে বিস্তীর্ণ একটা মাঠ পেরিয়ে তারপরে সেই মাঠের মধ্যে এক ধার দিয়ে একটা বড় নদী, মানে খুব খরস্রোতা নদী বয়ে যেত। তো সে মানুষ ওইখানে গিয়ে তার নিজের পোশাক টোশাক প্যান্ট জামা খুলে ফেলে তারপরে ওপারে গিয়ে উঠে আবার গাফা মুছে পরে নিয়ে আবার হাট বাজার করে ফিরতো। ওই কোনো ব্রিজ ছিল না বলে এটা করতো। তারপরে দিন চলে গেছে, মানে অনেক বছর গেছে, মানুষের এখন অভ্যেস হয়ে গেছে, নদীটা শুকিয়ে গেছে একদম ড্রাই, কিন্তু ওখানে এসে পাছার কাপড়টা খুলে এবার যে জিজ্ঞাসা করে, বলে হ্যাঁ ওটা ওর কাছে রিচুয়াল হয়ে গেছে। ও কেন ওটা করে?
কোনো উত্তর নেই ওর কাছে, ঠিক আছে? ওর কাছে ওটা অভ্যেস হয়ে গেছে। মানুষ অভ্যেস হয়ে গেছে একটা জিনিস দেখার, নতুন কিছু দেখতে গেলে অভ্যেস থেকে বেরোতে হয়। আরও শুনবে, এটা তো আমরা ছোটোবেলায় রকে বসে বলতাম, বিরাট লম্বা মিছিল যাচ্ছে, পেছনে এক ঠাকুমা বলছে দিতি হবে দিতি হবে দিতি হবে দিতি হবে। চায়ের দোকানে একটি ছেলে আছে, ধরেছে ফাট করে দিদিমাকে, বিরাট লম্বা লাইন। ও দিদিমা কি দিতে হবে? বলে জানিনি বাপু, এরা বলতেছে আমিও বলতেছি। আচ্ছা, এটা কি ক্লাব কর্তাদেরকে? আমি কাউকে বলছি না, আমি নিজেকেই বলছি। না আমি সোমনাথ, আমি তোমাকে বলছি, আমি এই মতবাদ এবং এই মানে অসংগঠিত সমালোচনাকে ধিক্কার জানাচ্ছি, বা তোমার সমালোচনাও সংগঠিত হওয়া উচিত এবং খুব মার্জিত ভাষায় হওয়া উচিত। মানে দিতে হবে বললে হবে না। না, কি দিতে হবে জানতে হবে তো, কেন দিতে হবে জানতে হবে তো, অনেক মানে নো হাউ আছে। আমি তো বলিনি মানে এইটা, আমরা কোনো ডিস্টিংশনে নেবই না শিল্পকে। আমরা মনে করি যিনি দুর্গাপুজোর সঙ্গে কাজ করেন, যিনি বাঁশ বাঁধেন, তিনি থেকে একেবারে যিনি একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইকুয়ালি ভ্যালিড। সেই জন্যই দুর্গাপুজো ইটসেলফ একটা শিল্পের ইকোলজি নিজে তৈরি করে নিতে পেরেছে। আমি প্রথম এশিয়ান পেন্টস পাই 2020 সালে, সেটা শারদ সম্মান যে শ্রেষ্ঠ পুজো, সেটা পেয়েছিলাম খিদিরপুর পল্লী শারদিয়াতে। ঠিক। আর এইবারে এসবি পার্ক হচ্ছে, এবং তার মাঝখানে আমি দুবার শর্টলিস্ট হয়েছিলাম। 2022 সালে হিন্দুস্তান পার্কে হয়েছিল, এবং 2024 সালে নবীন পল্লী। আচ্ছা, এইবারে যেটা পুরস্কার হলো, এটা কি সেগমেন্টে, কি ক্যাটাগরিতে দেওয়া হলো? এটা দুর্গা প্রতিমা আইডলেই দেওয়া হয়েছিল। মানে নতুন শিল্পী হিসেবে নয় এটা? না না, একদমই না, এটা প্রতিমা শিল্পী। অ্যাকচুয়ালি তো আমি পেয়ে গেছি আর আগে। হ্যাঁ, সেটাই। এর জন্য নতুন শিল্পীর ক্যাটাগরিতে এটা পড়ে না, আর এটা পড়ছে না। তো এবারে কি যে কন্ট্রোভার্সিগুলো হয়েছে সেগুলো কি শোনা হয়েছে, জানা আছে? পুরোটাই দেখা আছে। তো তাতে এমন অনেকে বলছে যে এমন অনেক পুজো আছে, তারা বলছে যে সেগুলো পাওয়ার অতটা যোগ্য নয়, তাদেরটা ভালো ছিল। সেখানে তুমি নিজেরটা কিছু মনে করো? তার প্যারামিটারটা কি আমি এগুলো ঠিক এখনো বুঝে উঠতে পারিনি। মানে এটা আমার কাছে প্রশ্ন যে কোনটা যোগ্য কোনটা অযোগ্য। আমিও তো এর আগেও অনেক ভালো বলতে পারি যে আমার খুব ভালো কাজ ছিল, আমি পাইনি, কিন্তু আমি তো এখনও সেটা বলি না যে নিশ্চয়ই তার থেকে ভালো কাজ হয়েছে তাই পেয়েছে। কাজের ভালো তো তারা বিচার করবে, এটা তো আমাদের কাজ না যে আমরা বিচার করতে। আমরা তো আর্টিস্ট, আমাদের কাজটা হচ্ছে আমাদের কাজটা করে যাওয়া। আমাদের কাজ তো বিচার করাটা আমাদের কাজ না যে ভালো মন্দ সেটা নিয়ে আমি বসে থাকবো। আমার প্রথমটা হয়তো দুঃখ লাগে, কষ্ট লাগে, সেটা তো একটা তাৎক্ষণিক ব্যাপার। সেই জায়গাতে আমাদের সেটা কোনো মনে হয় না। এবার ক্লাব কর্তারা তো বলবে ডেফিনেটলি, তারা একটা বড় সড়ো রামসাম খরচা করে তারা একটা পুজোটা করছে, তাদের কাছে মনে হতেই পারে, প্রত্যেকের কাছে তার নিজের সন্তান ভালো, সেই জায়গা থেকে তারা বলতেই পারে যে আমার পুজোটা অসাধারণ ছিল, আমারটা উঠলো না। এটা আমাদের হাতে কিছু নেই ব্যাপারটা। আর্টিস্টরা যখন এই পুরস্কারগুলো পায়, তোমার চেনা পরিচয় যে আর্টিস্টের দর বাড়ে, এতে আমাদের কোনো কিছু লাভ হয় না, এটার সঙ্গে তুমি কতটা মানবে? সত্যি কথাই তো, মানে শিল্পীরা তো সত্যি একটা কাজের স্বীকৃতি চায় সবসময়তেই। শিল্পী কেন, প্রত্যেকেই, পাড়ার প্রত্যেকটা মানুষও চায় একইভাবে। তখন না আমাদের দেখে মনে হয় না, আমি আমার কথা বলছি না, প্রত্যেক শিল্পী তখন ক্লাব কমিটির আলাদা লোক বলে মনেও হয় না। ব্যানার দিতে আসে আমার হাতেই হয়তো দিয়ে চলে গেল, কারণ এমনিও আমাকে দেখতে শিল্পীদের মতো নয় বলে সেগুলো বুঝতে অসুবিধা হয়। সুতরাং এইটা একটা সামগ্রিক ভালো লাগা, যে যেমন একটা পুরস্কার না পেলে যেমন দুঃখ হয়, পেলে আনন্দ হয়, এটা তো প্রত্যেকে মিলে হয়। ওই ক্লাব কমিটি তার পকেটের টাকা দিয়ে, তার সঞ্চিত টাকা দিয়ে অনেক সময় পুজো করতে দেখেছি আমরা। তো তাদের একটা তো বড় প্যাশন এই দুর্গাপুজোটা। তা এটা প্রত্যেক এলাকাবাসীর একটা মানে স্বীকৃতি, তো সেখান থেকে তো ভালো লাগে। কেন আমাদেরকে এমন টপিকস বাঁচতে হচ্ছে যেখানে আমাদেরকে ছাত্রবন্ধু নিয়ে ওই পুজো দেখতে যেতে হবে? হ্যাঁ, থিম পুজো তো একটু অন্য পুজো থেকে আলাদা। মানে কলকাতা শহরের 100টা পুজো, আমি আগেও বলেছি যে 100টা পুজোই অসাধারণ হয়। মানে সেখানে র্যাঙ্ক করা, যারা র্যাঙ্ক করেন বা যারা পুরস্কার দেন, তাদের যে কঠিন পরিস্থিতি হয় সেটা তো আমরা কিছুটা আন্দাজ করি, পুরোটা বুঝতে পারি না, কারণ তারা দিন রাত জেগে এক চোখেই তো দেখছে, মানে চোখটা তো আর বিশ্রাম পাচ্ছে না। ওইটা তো তাদের একটা অভিজ্ঞতা, দেখার অভ্যেস। এবং এই ভিজুয়াল আর্ট যারা প্র্যাকটিশনার, তারা যখন দেখেন, হ্যাঁ, বা যারা এটা নিয়ে চর্চা করেন, তারা যখন দেখেন, তারা তো খুব ট্রেন্ড থাকেন এবং তারা জানেন কিভাবে দেখতে হয়। এবং শুধু তাই নয়, মানে কলকাতার দর্শক যদি আমি গত বছরের মতন কিছু একটা বানাই না, তখনও বলবে যে তোমার না আগে ওটা দেখেছিলাম। হ্যাঁ, দর্শকের একটা চাহিদা থাকে,
এইগুলো সবই বললাম তো সময়ের দাবি, মানে সময় হয়তো সবাইকে দিয়ে করিয়েই নেয়। এই থিম পুজো তো গণেশ পুজোর মতন নয়। গণেশ পুজো দেখতে গেলে কিন্তু মানে কিছু ভাবতে হয় না, কারণ ওখানে বিসর্জন অবধি একটা বড়, ভাসান অবধি একটা বড়, ওখানে ওই ওই ব্যান্ড পার্টি বাজিয়ে ওই জার্নিটাই তাদের কাছে একটা বড় জায়গা। কিন্তু কলকাতার দুর্গাপুজো এমন একটা জায়গা যেটা লাস্ট 20-25 বছর ধরে নিজেকে আস্তে আস্তে তৈরি করেছে, এবং খুব আস্তে আস্তে বলো না, খুব দ্রুতই তৈরি হয়েছে। এবং এই ওই 20 বছর আগে যখন তৈরি হয়েছিল, একটা ওই বাঁশ কাপড় ত্রিপল বা ঝিনুকের প্যান্ডেলের বদলে একটা নতুন ধারার পুজো আসছে, একটা মণিপুরের গ্রাম দেখানো হচ্ছে, একটা হুগলির মন্দির দেখানো হচ্ছে। তো সেইগুলো তো কলকাতার দর্শক অ্যাকসেপ্ট করেছিল বলেই হয়তো দুর্গাপুজো এই জায়গায় গেছে। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আমি দেখেছি যে ভিড় মানে প্রত্যেক বছর বাড়ছে। সেইটা আবার চ্যালেঞ্জও, মানে প্রত্যেকটা ক্লাবের কাছে, প্রত্যেকটা আর্টিস্টের কাছে, যে সত্যি 3 মিনিট 2 মিনিট সময় পায় তাদের কাছে, মানে কিভাবে পৌঁছবো একটা কাজ দিয়ে, মানে আমি জানি না, বোধহয় 1 মাসের পূজা হওয়া উচিত। কেন আমাদেরকে দুর্গাপুজোর সময় দুঃখ, কষ্ট, শোক এইগুলোই আমাদেরকে টপিকস নিয়ে বাঁচতে হয়, এইটা কেন জরুরি? সেখানে এই বিষয়গুলো বেশি চলে আসে। অন্ধকার বোধহয় ঠিক বলছেন না, মানে হয়তো তাকে রেসপেক্ট করেই বলছি, তার দেখাটা একরকম হতেই পারে, এবং প্রত্যেকের কাজের ধরন আলাদা। আমি যখন একটা পাড়ার গল্প বলছি, নাকতলাতে 3 বছর কাজ করেছিলাম, তাদের দুঃখও আছে, আনন্দও আছে। ওই পাড়ার পুজোটাই ক্যাটালিস্টের মতো কাজ করেছিল সবাইকে একসাথে করার। ঠিক। তা সেটা তো একটা আনন্দই আছে। মানে একটা পুজো করা তো সত্যি খুব দুঃখের কাজ। যারা ওই এবার যখন বৃষ্টিতে জল ভরে গেল, ওরকম জল ছেঁচে যখন পুজো করতে হচ্ছে, সেটা দুঃখেরই। তারপরে যখন দিনের শেষে ওই লোক ঢুকছে, লোকের ঢল ঢুকছে, এবং প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েশন করছে, প্রত্যেকটা মানুষের কাছে সেই একটা ফিডব্যাক পাচ্ছে, তখন তো তাদের কাছে একটা আনন্দের বাঁধ ভেঙে যায়। এবং আনন্দ উপলব্ধি করার অনেক ধরন আছে। আনন্দ উপলব্ধি তো যেমন বাংলা সিনেমা যদি আমি উদাহরণ দিই, মানে সব ধরনের সত্যজিৎ রায়ের সিনেমা প্রত্যেকটা মানুষ এর ভাল লাগে, প্রত্যেকটা দর্শকের আলাদা আলাদা দর্শক। আমার মেয়ে যদি তার 9 বছর বয়সে সোনার কেল্লা দেখে একরকমভাবে দেখবে, কিংবা গুপি বাঘা ফিরে এলো একরকম দেখবে, হীরক রাজার দেশে একরকম দেখবে। আমরা যখন বড় হয়ে হীরক রাজার দেশে দেখছি, তখন ওর মধ্যে একটা পলিটিক্যাল স্যাটার দেখছি, বা অন্য একটা সমাজের অন্ধকার দিকগুলো দেখছি। তো এই স্তরগুলো প্রত্যেকটা পুজোতেই থাকে। কে দেখবে, কারণ আমরা বাড়িতে গিয়ে তো অনেক কিছু ঘরই থাকে, আমরা কি প্রথমেই অন্ধকার ঘরটার দিকে যাই? আমরা আলোকিত ঘরের দিকে যাই। তা সেইভাবেই একটা পুজোর ডিজাইন করা হয়, যাতে প্রত্যেক শ্রেণীর মানুষ, প্রত্যেক মেধার মানুষ, প্রত্যেক স্তরের মানুষ যাতে পুজোটা এনজয় করতে পারেন। এবং সেটা করেছেন, আমরা তো সচক্ষে দেখেছি। রাত 3টের সময় আমার পুজোতে বেহালায় কিংবা সমাজসেবীতে তারা আমাদেরকে চেনেন না, আমরা তো একসাথে অনেক আর্টিস্টরা একসাথে কাজ করি, যাকে পাচ্ছেন তার সাথে কথা হচ্ছে, জিজ্ঞেস করছেন। তা এইটা তো একটা অসাধারণ জায়গা। এখন প্রত্যেকটা প্যান্ডেলে আমি দেখেছি যে স্ক্যানার রাখছেন, কিংবা একটা নোট রাখছেন। যারা উৎসুক দর্শক, যারা আরেকটু বেশি করে দেখতে চান, তাদের জন্য একটা নোট থাকছে। মানে এটা তো ন্যারেটরের কথাবার্তা বলছো না, একটা তো ছোট লেখা থাকে, প্রত্যেকটা প্যান্ডেলে থাকে। সেটা তো হয়েছে এই 5-7 বছর আগে তো ছিল না এই জিনিসগুলো। তো প্রত্যেক দিন কাজ পাল্টেছে। এবং 2020-25 সালে এসে তো আমরা 2001-এর মতন কাজ করব না। 2001-এর কাজের সময় তো পাল্টেছে। এখন যদি রবীন্দ্রনাথ লিখতেন, সেটা তো অন্য কিছুই লিখতেন। এখন তো সময়টাও পাল্টেছে। আমরা যেমন দেখেছি যে তোমার কাজের মধ্যে, বিশেষ করে তোমার কাজের মধ্যে অনেকটা বেশি মানুষের গল্প থাকে, কারণ তোমার একটা প্রজেক্ট ছিল ক্যানেল। এটা তোমার প্রজেক্ট বা চাঁদের প্রজেক্ট, পুরো চাঁদের হাটের প্রজেক্ট। তো সেখানে মানুষের কিরকম করে একটা ক্যানেলকে নিয়ে, আমরা ক্যানেলের পাশে প্লাস্টিক ফেলা রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সেখানে দুঃখ, কষ্ট, আনন্দ, গান প্রত্যেকটা জায়গা ছিল। এবং গান কি আমরা শুধু আনন্দের গান শুনি? আমরা তো অনেক সময় দুঃখের গান শুনেও আনন্দ পাই। হ্যাঁ, এবং আমরা তো অনেক সময় রবীন্দ্রনাথের কোনটা প্রেম পর্যায়ে, কোনটা পূজা পর্যায়ে গান বুঝতেও পারি না। তা এইগুলো তো মানে আমরা তো পুজোর গান ভেবে অনেক সময় প্রেমের গানকেও শুনে ফেলি। তা এইগুলো তো আসলে রসটাই আসল। মানে আমাকে তো এইটা বিচার করার দরকারও হয় না যে এটা কোন পর্যায়ে, তার কোন সময়ের গান এটা, বা কোন স্তরে গিয়ে সেই গানটা লিখেছেন। আমাদের তো ওই রস নেওয়ার প্রত্যেকের ক্ষমতা আলাদা আলাদা রকম, এবং প্রত্যেকে আলাদা রকমভাবে দেখি। এবং দুর্গাপুজোর শুধু মানে
আমি বলছি তো 100টা দুর্গাপুজো অসাধারণ হয় এবং প্রত্যেকের অনেক দায়িত্ব আছে আমাদের, মানে যারা দুর্গাপুজোর সাথে যুক্ত, সেটা ক্লাব কমিটি, আর্টিস্ট, দুর্গাপুজোকে আরও অনেক দূর নিয়ে যেতে হবে। কারণ আমরা জানি না, হয়তো দুর্গাপুজোর খুব প্রাথমিক স্তরেই আমরা দাঁড়িয়ে আছি, তাতেই এত কথাবার্তা হচ্ছে, এবং দুর্গাপুজো অনেক দূর যাবে। মানে আমরা যখন বয়স হয়ে যাবে, লাঠি নিয়ে যখন দুর্গাপুজো দেখতে পাবো, অনেক অন্য কিছু দেখবো, সেই আশায় করছি। এবং আমি খুব আশাবাদী, আমি খুব দৃঢ়ভাবে আশাবাদী যে দুর্গাপুজো অনেক দূর যাবে। যদি আমি ধরা যাক সেম অর্থ, সেম সম্মান দেওয়া হলো, ঠিক আছে, তোমাকে একটা চয়েস দেওয়া হলো, সেটা হচ্ছে তুমি ইমামিতে আর্ট করবে অথবা তুমি দুর্গাপুজো করবে, একটাই অপশন, আর কোনো অপশন নেই, তুমি কোনটাতে মনে শান্তি পাবে? ভালো করে বলো। হ্যাঁ, না ঠিক, গ্যালারি তো অনেক পরে আসে, দুর্গাপুজো আমার কাছে অনেক আগে, আমি এগিয়ে রাখবো। হ্যাঁ, মানে সেটাই তো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম। এটা 1 কোটি দর্শক দুর্গাপুজো দেখে, এটা তৃপ্তি আলাদা। হ্যাঁ, এর তৃপ্তি আলাদা, তাই না? এবং আমার মতন প্রত্যেকের কাছে ইমেল, প্রত্যেকের কাছে ফোন, প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপ পুজোর পর ভরে যায় দর্শকদের, প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেগুলো আসে। সেটা তো একটা বড় প্রাপ্তি। এটা সত্যিই বড় প্রাপ্তি। এটা বড় প্রাপ্তি। এটা কোনো হোয়াইট কিউব তোমাকে দিতে পারবে না, না, কখনোই পারে না, কখনোই পারে না। আমার মনে হয় দুর্গাপুজো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, দুর্গাপুজো অনেক দূর যাবে, আমরাও জানি না যে কি হতে যাচ্ছে। সুতরাং দুর্গাপুজোর পেছনে টানার কোনো জায়গা নেই, দুর্গাপুজো তার নিজের গতিতেই এগোবে, কেউ টানতে পারবে না। কোভিডও পারিনি টানতে, কোভিড সারা পৃথিবী স্তব্ধ করে দিয়েছিল, দুর্গাপুজো হয়েছে। কিভাবে দুর্গাপুজো এখন এসবি পার্কে তো এবারে করেছো, এর আগে যদি আরও 5-6 বছর আগে যায়, তাহলে কি প্রতি বছরই দুর্গাপুজো করা হয় না? আমি 2014 সাল থেকে আমি নিজস্ব ব্যানারে কাজ শুরু করি, এবং তার আগে দলের হয়ে 4টে পুজো করেছিলাম। 2010, 11, 12 এবং 13 এই 3 বছর আমাদের দলের এনভায়রনমেন্টাল আর্ট, যে আমাদের দলটা, সেই দলের নামে দুর্গাপুজো হয়েছে, এবং সবাই সেখানে প্রদীপ, পিন্টু শিকদার যে আছে আমাদেরই বন্ধু, ভবদা টবদা সবাই মিলে, তরুণদা ছিল, সবাই মিলিতভাবে, এবং নির্মল মালিক যে আছেন, ওনারা সবাই মিলে আমরা একসাথে দুর্গাপুজো করি। এবং তখন যে ব্যানারে পুজোটা হলো তখন একটাই নামটা, নামটা একটাই হতো এনভায়রনমেন্টাল আর্ট, সেই এতে। এবং তাতেও আমাদের একটা এশিয়ান পেন্টস আছে, একটা না দুটো আছে, একটা হচ্ছে বরিশা ক্লাবে আমরা পেয়েছিলাম সেই সময় 2010 সাল প্রথমবারে, এবং তারপরে 12 সালে আমরা বন্ধুশ্রী বলে একটা দুর্গাপুজো হয়, সেখানেও একটা আমরা এশিয়ান পেন্টস পাই। তো সেটা হচ্ছে দলীয়ভাবে। তারপর থেকে 14 সাল থেকে আমরা ডিসিশন নিই যে সবাই প্রত্যেকে আলাদা আলাদা, একমাত্র ভবদাই আলাদা পুজো করতো, যেহেতু ভবদা একটা দীর্ঘদিনের একটা জার্নি আছে, সেই জায়গা থেকে ভবদাই আমাদেরকে এই রাস্তাটা দেখেছি যে এরকমভাবে দুর্গাপুজো করলে আমাদের হয়তো আলাদাভাবে যদি ইন্ডিভিজুয়ালি করি সেইটা অনেক বেশি ফ্রুটফল হবে। তখন থেকে আমরা প্রত্যেকে, আমি, প্রদীপ, প্রত্যেকে আলাদা করে সবাই পুজো শুরু করি। আচ্ছা, এবারে যে সেটা 14 সাল সেটা, তারপরে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াস প্রত্যেক বছরই করেছি। 2010, 11, 12, 13 মনে হয় যতটা সম্ভব এনভায়রনমেন্ট আর্টের চাঁদেহাটে তখন নাম ছিল এনভায়রনমেন্টাল আর্ট ব্যানারে তুমি তখন করছো, গ্রুপে করছো, মানে রাজুদা করছে, তুমি করছো, সবাই করছে, সবাই, প্রত্যেকে, তরুণদা, ভবদা, প্রত্যেকে মিলে। হ্যাঁ, না ভবদা আলাদা, না তখন এনভায়রনমেন্টাল আর্ট নামেই সবাই ছিলাম আমরা। ভবদাও করছিল? ভবদা যেহেতু একটা নাম হয়ে গেছিল। না, ভবদা, তরুণদা, প্রত্যেকেই আমরা তখন একসাথেই পুজো কাজ করেছি 4 বছর। হ্যাঁ, তাহলে কেন হঠাৎ করে আবার ইন্ডিভিজুয়াল আসতে হলো? এগুলো তো সময়ের দাবি থাকে কিছু, মানে আমাদের তরুণদাই তখন বললো চলো আমরা একসাথে কাজ করেছি, আবার আমরা আলাদাও কাজ করতে পারি। সেই সময়টা বোধহয় তখন চলে এসেছিল, মানে সেই সময়টা বোধহয় হয়েছিল, হয়তো হয়ে গেছিল। 4 বছর আমরা একসাথে কাজ করি, তারপরে ইন্ডিভিজুয়াল কাজকর্ম করেছিলাম। কোচিতে গিয়ে আমরা প্রমাণ করে এসেছি যে কতটা অর্গানাইজড যারা দুর্গাপুজো করে। কোচিতে অনেকগুলো ভেন্যু ঠিক সময়ে তারা, মানে শিল্পীদের কাজ বাক্স থেকে বাড়ি করতে পারেনি, সে সময় আমাদের একদম নির্দিষ্ট সময় আমাদের ওপেনিং হয়েছে, এবং অত বড় একটা সাইট জুড়ে আমরা কাজ করেছি, মানে যেহেতু এত অর্গানাইজড। এবং অন্যান্য জায়গায়, অন্যান্য শহরের মানুষরা বলে যে বেঙ্গল অনেক ল্যাথার্জিক্যাল, বাংলার মানুষ ভীষণ দুপুরবেলা খেয়ে ঘুমায়, কিন্তু আমরা যে পাংচুয়ালিটি, টাইমে, এবং আমরা যে কমিটমেন্ট আমরা ওখানে দেখিয়েছি, তাতে বিয়েনালে কর্তৃপক্ষ ঘাবড়ে গেছে একটু, এবং আমরা কোলাটেরাল। কিন্তু এর সহজভাবে বোঝার চেষ্টা করব যে কি অ্যাকচুয়ালি কোচি বিয়েনাল, আর কি জন্য যাওয়া হয়েছিল ওখানে, কারা কারা গেছিল, একটু যদি সহজ। মূলত কোচি বিয়েনালে এই পুরো মানে ইনিশিয়েটিভটাই হচ্ছে তোমার মাস আর্টের একটা নিজস্ব ভিশন ছিল। তার প্রথম পদক্ষেপ হচ্ছে তোমার প্রিভিউ শো করা,
যে শিল্পকে দুর্গাপুজো শিল্পকে আরও একটা বৃহত্তর গণ্ডি, এই গণ্ডির বাইরে একটা বৃহত্তর গণ্ডিতে নিয়ে যেতে হবে বা বৃহত্তর বৃত্তে নিয়ে যেতে হবে এটাকে। এবং সেকেন্ড যে স্টেপটা আমি জানি না সেটা সেটা একটা আমার কাছে একটা ওয়ান্ডারিং যে কোচি বিয়েনালের মতো জায়গায়, বিয়েনালে হচ্ছে যেটা কন্টেম্পোরারি আর্টের একটা প্ল্যাটফর্ম, সেখানে আর্ট সেকুলার এবং কন্টেম্পোরারি, সেখানে কোনো ওভারওয়েলমিং কোনো কিছু কাজ করবে না, সেখানে পুরো কন্টেম্পোরারি অ্যাসপেক্ট থেকেই তোমার প্রেজেন্টেশন হতে হবে। সেখানে দুর্গাপুজো তার জায়গাটা করে নিয়েছে। দুর্গাপুজো কিন্তু কোট আনকোট একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল দুর্গাপুজো আছে, কারণ এখনও স্টিল সেখানে হিন্দুরা অঞ্জলি দেয়, বাট কতখানি ওভার পাওয়ারিং হলে আর্ট সেটাকে টপকে সে তার জায়গা করে নিয়েছে একটা কন্টেম্পোরারি আর্ট বিয়েনালেতে। এবং এটা শুধু ভারতবর্ষের জন্য নয়, ওয়ার্ল্ডের কাছেও এটা একটা রেকর্ড যে একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল সে কন্টেম্পোরারি আর্টের প্ল্যাটফর্মে তাকে প্লেস করতে পেরেছে, সব কিছু বাদ দিয়ে। কেউ তো কোনো জায়গায় কেউ বলতে পারছে না সেখানে পুজোটা ঠিক ওই একটা ভিজুয়াল দৃষ্টিনন্দন জায়গা হলো কি না শুধু সেটাই ভাবেনি তো, বুঝতে পারলে তো? সেখানে দুর্গার চোখ আছে কি নাক আছে কি সেটা বিষয় না, বিষয় হচ্ছে প্রাসঙ্গিকতা, এই শিল্পের প্রাসঙ্গিকতা। দুর্গাপুজো একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালের প্ল্যাটফর্মকে একটা শিল্পের একটা ক্ষেত্র নির্মাণ করে ফেলা, একটা ইকোনমিক্যাল, তুমি কি বলবো, একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করে ফেলা, সেটাকে একটা সামাজিক স্বীকৃতির জায়গা। আমার পাড়া থেকে মহিলারা এখান থেকে চলে যাচ্ছে, বিভিন্ন প্যান্ডেলে গিয়ে তারা কাজ করছে, সামাজিক স্বীকৃতি। তারা দাঁড়িয়ে মাইকের সামনে কথা বলছে লোকের সামনে যে আমি এটা করেছি, অর্থাৎ সে যেটুকু করছে তার হাত মাথা সেটা স্বীকৃত হচ্ছে। প্লাস গ্রাম শহর এক জায়গায় হয়ে যাচ্ছে। যখনই একজন গ্রামের মানুষের যে ইন্ডিজেনাসিটি সেইটা যখন একজন শহরের কোটানকোট শিক্ষিত শিল্পীর ভাবনার সঙ্গে মিলছে, সে অঘটন ঘটে যাচ্ছে। তো সেটাই তো দুর্গাপুজো হয়েছে। তো সেইটা কন্টেম্পোরারি আর্টের মূল সারবত্তা, যে তুমি যে ভাই করছো সেটা শুধু একটা আলপনা নয়, সেটা একটা দৃষ্টিনন্দন দৃষ্টিগ্রাহ্য বস্তু হিসেবেই থেকে যাচ্ছে না, তার আগে পেছনে তার সমসাময়িকতায় সে নিজেকে সে ফিট করে। তো সেইখানে কোচি বিয়েনালেতে তোমার এটা অ্যাকসেপ্টেড হয়েছে। প্রথমে হচ্ছে এটা সবটাই ক্রেডিট গোজ টু মাসাট এবং এই ভিশন। এটা কিন্তু রিয়েলি সোমনাথ সমস্ত কন্ট্রোভার্সি, সমস্ত আলোচনা সমালোচনার ঊর্ধ্বের একটা বিষয়, এবং সেটা করতে পেরেছি। নট অনলি দ্যাট, সাকসেসফুলি করেছি আমরা। এমন কোনো কন্টেম্পোরারি লেভেলের বিগ শটরা আসেনি দেখতে, এবং যারা এসে আমাদের প্রশংসা করেনি। এটা সম্পর্কে আমাদের একটু জানা বোঝা বা খোঁজখবর কম বলে কলকাতার মানুষ, আমি জানি না কতটা তারা অ্যাওয়্যার অফ, বাট এটা ওই জায়গাটা করতে পেরেছে সোমনাথ, এবং এটা মাসাট করেছে। অ্যাট দ্য সেম টাইম এটা একটা বিরাট একটা খরচ সাপেক্ষ একটা বিষয়। সেটা যারা করেছে তাদের ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে কতখানি মাসাট করেছে এবং তোমার অর্গানাইজ করেছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এটা 8টা কোলাটারালের মধ্যে এটা একটা সিলেকশন প্রসেসে এসছে। এমন নয় যে গিয়ে তুমি নাম লেখালে তোমাকে জায়গা দিয়ে দিল। বিরাট একটা কস্টলি একটা বিষয়। অ্যাট দ্য সেম টাইম সেটা তার নিজস্ব যে পাওয়ার শিল্পের সেই জায়গা থেকে সে তার জায়গাটা করে নিয়েছে। বা এই প্রচেষ্টা যে আমরা কোচি বিয়েনালেতে দেখাবো, তাহলে আমরা ওয়ার্ল্ড ক্লাস আর্ট যেখানে দেখানো হয় সেখানে দেখাবো, এবং আমরা গ্লোবাল অডিয়েন্সের সামনে আমাদের দুর্গাপুজোকে তুলে ধরতে পারবো এবং বোঝাতে পারবো যে হোয়াট এক্স্যাক্টলি দুর্গাপূজা ইজ। কোন কোন আর্টিস্ট এখানে যুক্ত ছিল? কলকাতা থেকে যে 24 জন যারা মাসাটের লিস্টে ছিল, 24টা ক্লাব যে মাসাটের লিস্টে ছিল, তাদেরই এখানে অফিসিয়ালি দেখাতে পেরেছে। বা তারা তো মাসাট তো তাই করবে, তাদের লিস্টে যাদের যে পুজোগুলো ছিল, যাদের ওই প্রিভিউ শো হয়েছে, তাদের সবার কাজ দেখানো হয়েছে। আর পার্সোনালি আমরা যারা দায়িত্ব নিয়ে ইনস্টলেশনগুলো করেছি, সেইটার মধ্যে দীপ ইশিকা ছিল, একদম ছোটদের মধ্যে। ওইভাবেই করা হয়েছিল যে সব জেনারেশনে যাতে
সবাইকে তো আর নিয়ে যাওয়ার সময় তো বিশাল খরচেরও ব্যাপার, কিন্তু সবার কাজ ওখানে দেখানো হয়েছে। তার মধ্যে তোমার দীপিশিকা ছিল, মানস দাস বলে একটি ছেলে ছিল, আর ওর ওয়াইফ ছিল, মানস দাসের ওয়াইফ যদিও সঙ্গে গেছে, মানুষ ছিল, প্রদীপ ছিল, আর আমি ছিলাম। এবারে কোচি বিএনএলে তুমি পার্টিসিপেট করেছিলে, গেছিলে ওখানে। আমি কোচি বিএনএল নিয়ে কথাবার্তা বললাম ভবদার সাথে, মোটামুটি বোঝার চেষ্টা করলাম। বেঙ্গল বিএনএল তার একটা পার্ট তুমি। না, প্রথমে কোচি বিএনএলটা বলি। কোচি বিএনএলে এটা একটা বড় জায়গা ছিল দুর্গাপুজোর জন্য। মানে দুর্গাপুজো তো অনেক মানুষ দেখেওছে, মানে কোচিতে গিয়ে জানলাম যে অনেক মানুষ দুর্গাপুজো দেখেছে। আচ্ছা, মানে নামে আর্টিস্টদের চেনে এবং কন্টেম্পোরারি আর্টের মানে তারা পৃষ্ঠপোষক, তারা কেউ প্র্যাকটিশনার। তো এই সকল মানুষ যখন কলকাতার দুর্গাপুজো নিয়ে কথা বলে, সেটা আমাদের কাছে প্রত্যেকের কাছে খুব গর্বের একটা বিষয় হয়ে দাঁড়ায়। এরকম অনেক দিন হয়েছে, মানে কেউ এসে বলছেন, বিভিন্ন প্রান্তের মানুষ এসে, তাদের কাছে দুর্গাপুজো হয়তো নতুনও অনেকের কাছে, আবার অনেকে আবার দেখেছেন, নাম ধরে আর্টিস্টদের কথা বলছেন। সুশান্ত দার একটা প্যান্ডেলের কথা বলছে, ভবদার এই কাজটা কেউ দেখেছে, সেটা নিয়ে কথা বলছেন। তো সেইগুলো আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবং আমরা ওখানে ইন্ডিভিজুয়াল নামেও কিছু করতে যাইনি, মাসার্ট এটা অর্গানাইজ করেছিল, মাসার্টকে থ্যাংক ইউ জানাই। এবং আমরা গেছিলাম পুরো কলকাতার হয়ে, এবং কলকাতাকে রিপ্রেজেন্ট করতে, মানে প্রত্যেকটা শিল্পীর হয়ে, দর্শকের হয়ে, ক্লাব কমিটির হয়ে আমরা কাজ করেছি। তা সেইটা কাঁধে কাঁধ মিলে ওখানে কাজ করেছি আমরা। একদম মানে কোচি তো কলকাতার মতন না, একটা পেরেক কানতে গেলে ওখানে ভাবতে হয়, বা একটা অন্য লজিস্টিকের একটা বড় চ্যালেঞ্জ ছিল সেখানে। তো সেইগুলো অতিক্রম করে নির্দিষ্ট সময়ে কাজগুলো শেষ হয়েছে, সেইটা তো দারুণ। সব কি এখান থেকে গেছে? না, এখান থেকে গেছে, ওখান থেকেও হয়। হ্যাঁ, ওখান থেকেও জিনিস আউটসোর্সিং করা, আউটসোর্সিং তো ছিলই, এখান থেকেও কিছু পুরনো কাজ আমাদের গেছে। আচ্ছা, বেঙ্গল বিএনএলের সঙ্গে তোমাদের কি সম্পর্ক রয়েছে? বেঙ্গল বিএনএলে তো আমরা জানি বাই অ্যানুয়াল, মানে পৃথিবীর অনেকগুলো দেশেই, সাউথ এশিয়ার খুব বড় একটা বিএনএলে হলো কোচি। সেই রকম বেঙ্গলেও লাস্ট ইয়ার 24-এ স্টার্ট হয় প্রথম। তা বাংলার তো অনেক দিনের একটা চাহিদা ছিল একটা বিএনএলে হওয়া উচিত, কারণ বাংলায় এত শিল্পী এতদিন ধরে কাজ করেছেন, তাই এইটা এমন একটা স্পেস যেখানে বিএনএলে ছিল না। তা এই বেঙ্গল বিএনএলে স্টার্ট করেছেন গেম প্ল্যান সংস্থা, এবং তারা প্রত্যেকেই প্যাশনেট, এবং প্রত্যেকেই জিদ্দা, মালবিকাদি, মানে তাদের একটা স্বপ্ন ছিল যে বেঙ্গল বিএনএল হবে। এবং অনেক মানুষই আমার ধারণা তার আগেও চেষ্টা করেছেন হওয়ার জন্য, কিন্তু এটা খুব কঠিন একটা জায়গা, যে এত বড় স্কেলে একটা এক্সিবিশন করা, এবং সেটা কয়েক মাস ধরে চলে। তা লাস্ট ইয়ার বেঙ্গল বিএনএলতে আমি পার্টিসিপেট করেছিলাম অ্যাজ অ্যান আর্টিস্ট, ওখানে কাজ দেখিয়েছিলাম। তো এই বছর সুযোগ আসে চাঁদেরহাটের হয়ে আমরা কিউরেশনের জায়গা থেকে বেঙ্গল বিএনএলের সাথে যুক্ত হয়েছি। আচ্ছা, এইবার চাঁদেরহাট কিউরেটর হিসেবে রয়েছে, কিউরেটর হিসেবে, কো কিউরেটর হিসেবে আমরা দুজন কিউরেটর, একটা চাঁদেরহাট আর রীতিকা, আমরা দুজনে মিলে পুরো এই বেঙ্গল বিএনএলটা কনসেপচুয়ালাইজ করব। এবং জিদ্দারা তো আছেই। হ্যাঁ, আমরা এটা দেখতে পাবো নভেম্বর 26 নভেম্বর দেখতে পাবো।